ঘন্টা পর চৌধুরী হাউসের গেট দিয়ে গাড়ি ভিতরে ঢুকলো। গাড়ি থামতেই আশিয়ান উদিতাকে কোলে নিয়ে গাড়ি থেকে নেমে এলো। উদিতা সেন্সলেস হয়ে গেছে দেখে কেয়া আশিয়ানকে বলল উদিতাকে নিজের রুমে নিয়ে যেতে। আশিয়ান মাথা দুলিয়ে সম্মতি দিয়ে দ্রুত উদিতাকে নিয়ে বাসার ভেতর প্রবেশ করলো। অতঃপর সিঁড়ি বেয়ে সোজা নিজের রুমে চলে গেল। সে রুমে ঢুকেই উদিতাকে বিছানায় শুইয়ে দিল। এনা আর কেয়া রুমে নক করে প্রবেশ করতেই আশিয়ান তাদের উপর উদিতার দায়িত্ব দিয়ে নিজে ওয়াশরুমে চলে গেল কাপড় পাল্টে ফ্রেশ হয়ে নিতে। অনেক কসরত করে মুখের ওপর পানির ছিটা দিয়ে উদিতার জ্ঞান ফেরানো হলো। আশিয়ান ততক্ষণে ফ্রেশ হয়ে চলে এসেছে। উদিতা চোখ পিটপিট করে চারপাশে তাকালো। অচেনা পরিবেশ দেখে লাফ মেরে উঠে বসলো। খেয়াল করলো তার সামনে এনা আর কেয়া বসে আছে এবং উদিতার হিজাব ও নিকাব খুলে দিয়েছে কেয়া। আশিয়ান উদিতার দায়িত্ব এনা ও কেয়ার উপর ছেড়ে দিয়ে সে রুম থেকে প্রস্থান নিল। কেয়া উদিতার সাথে নরম কণ্ঠে কথা বলছে, এনাও কথা বলছে তার সাথে। মূলত তারা উদিতাকে বিভিন্নভাবে সান্ত্বনা দিচ্ছে। উদিতা তার পরিবারের সাথে কথা বলতে চায় জানালে কেয়া তার ফোন দিয়ে উষার নাম্বারে কল লাগিয়ে উদিতার কাছে দিল। উষা কল রিসিভ করতেই উদিতা তার সাথে কথা বলতে লাগলো। একে একে পরিবারের সবার সাথে কথা বলল সে। শাহরিয়ার বোনকে নানাভাবে মোটিভেট করলো। উদিতাও বর্তমানে শান্ত হয়ে আছে। পরিবারের সবার সাথে কথা বলে নিজেকে এখন অনেক হালকা মনে হচ্ছে তার। এমন সময় রুমে মিসেস ইয়াসমিন ও আশিয়ানের মেয়ে কাজিন কয়েকজন রুমে প্রবেশ করলো। মিসেস ইয়াসমিন এসে উদিতার মাথায় হাত বুলিয়ে বেশ কয়েকটা উপদেশমূলক কথা বলে রুম থেকে চলে গেলেন। উদিতা অনেকটা ইজি হয়ে গেছে তাদের সবার সাথে আলাপ করতে গিয়ে। এখন আর তেমন একটা সংকোচ লাগছে না তার। বেশ কিছুক্ষণ গল্প করার পর মিসেস তারানা আশিয়ানের রুমে আসার আগে একজন সার্ভেন্টকে বলে আসলেন উদিতার জন্য রাতের খাবার নিয়ে আসতে। সার্ভেন্ট ওনার পিছু পিছু খাবার নিয়ে রুমে প্রবেশ করলো। মিসেস তারানা উদিতাকে নিজ হাতে খাবার খাইয়ে দিলেন। উদিতা তাদের সবার আদর ভালোবাসা পেয়ে মুগ্ধ হয়ে গেছে। ওরা এত ভালো কেন? কত আন্তরিকভাবে আমার সাথে কথা বলছেন, যেন আমি তাদের কতকালের চেনা। মনে মনে ভাবছে উদিতা। উদিতাকে কেয়া বেশ কিছু কথা বলল আশিয়ানের ব্যাপারে। আশিয়ানের রাগ জেদ সম্পর্কে সব বলল। আশিয়ান কি পছন্দ করে বা কি কি অপছন্দ করে সব বুঝিয়ে দিল তাকে কেয়া। কেয়াকে মাঝে মধ্যে কথার যোগান দিল এনা। উদিতা মনোযোগ দিতে তাদের সব কথা শুনল। উদিতাকে একদম টিপটপ ভাবে রেডি করে ওরা সবাই চলে গেল রুমের বাইরে। বাইরে তুমুল বেগে সবাই আড্ডা দিচ্ছে। সেখানের হই হট্টগোল রুমের ভেতর এসে কানে বাজছে উদিতার। বিয়ের ভারী লেহেঙ্গা পরে বিছানার উপর গুটিসুটি মেরে বসে আছে উদিতা। এনা ও কেয়া বলে গেছে আশিয়ানের জন্য অপেক্ষা করতে। উদিতা চারপাশে চোখ বুলিয়ে সারা রুম পর্যবেক্ষণ করছে। রুমটা বিশাল বড়। যেখান দিয়ে বারান্দায় যেতে হয় সেখানটায় সারা দেয়াল জুড়ে থাই গ্লাস লাগানো। তার দুপাশে বিশাল বড় আর লম্বা দুইটা পর্দা ঝুলছে। বাথরুমের সাদা রঙের দরজাটা পর্যন্ত অনেক আকর্ষণীয় আর ডিজাইনকৃত। ছাদের উপর বিশাল বড় এক ঝাড়বাতি সারা রুমে তার সাদা ও সোনালী রঙা দ্রুতি ছড়াচ্ছে। সারা রুম জুড়ে ধূসর, কালো আর সাদা কালারের ছড়াছড়ি। এমনকি সব আসবাবপত্র থেকে শুরু করে রুমের দেয়াল, বিছানার চাদর, কাঁথা, বেড, কোলবালিশের কভার সবকিছুতে সাদা, কালো আর ধূসর এই তিন রঙের বিশেষত্ব। মনে হয় এই রঙগুলো রুমের মালিকের অনেক প্রিয় রং, ভাবছে সে। রুমের প্রত্যেকটা আসবাবপত্রই সেই লেভেলের সুন্দর ও দামি দামি। বিছানাটা এত বড় যে এই বিছানায় অনায়াসে 6-7 জনের জায়গা হয়ে যাবে। আর বিছানায় গদি ভীষণ নরম। বসলে মনে হয় যেন মাখনের মতো গদির ভিতর তলিয়ে গেল। রুমের একটা দেওয়াল সারাটা জুড়ে ধূসর রাঙা বুক সেলফ রাখা। সেখানে হরেক রকমের বই সাজিয়ে রাখা হয়েছে। বিছানার সামনাসামনি যে দেয়াল সেটাতে আশিয়ানের হাস্যোজ্জ্বল একটা ছবি বড় ফ্রেমে বাধাই করে রাখা। তাকালেই সবার আগে আশিয়ানের ছবিটা চোখে পড়ে। রুচিসম্মত অনেকগুলো অ্যান্টিক ও দামি শোপিস যেখানেই ফাঁক পাওয়া গিয়েছে সেখানেই রাখা হয়েছে। রুমের চারপাশে এসি লাগানো আছে। দুই কোনায় বড় দুইটা টেবিল ফ্যান ও দেখা যাচ্ছে। বিশাল বড় ড্রেসিং টেবিল, সারাটা জুড়ে অনেকগুলো ব্র্যান্ডেড পারফিউমের বোতল আর প্রায় 100 খানেকের মতো ব্র্যান্ডেড ওয়াচ সাজিয়ে রাখা হয়েছে। সাথে আছে বিভিন্ন ধরনের সানগ্লাস ও হেয়ার জেলের সমাহার। বডি লোশন, ফেস ক্রিম, গ্লিসারিন, অলিভ অয়েল, হেয়ার অয়েল, কি যে নেই সেটা বোঝাই দুষ্কর। উদিতা তো কখনোই এসব তেমন একটা ব্যবহার করে না, যার কারণে তার নিজের ড্রেসিং টেবিল সবসময় ফাঁকাই পড়ে থাকে। আশিয়ানের রুম অনেক সুন্দর করে সাজানো, গোছানো আর ভীষণ পরিপাটি করে রাখা। একটা ছেলের রুম এত সুন্দর হতে পারে তার ধারণাতীত মনে হচ্ছে উদিতার কাছে। আশিয়ানের রুচি সম্পর্কে অলরেডি একটা স্পষ্ট ধারণা সৃষ্টি হয়ে গেছে তার।
মানুষটা যে খুবই ব্যক্তিত্ব সম্পন্ন তা বুঝতে আর কোনো অসুবিধা হচ্ছে না উদিতার। বসে বসে চিন্তা করতে করতে ভীষণ বোর হয়ে গেল উদিতা। সারা শরীরে চুলকানি শুরু হয়ে গেছে তার। এতক্ষণ লাগে কার রুমে আসতে ভাবতে পারছে না সে। এত কেয়ারলেস কেন লোকটা? তার সদ্য বিবাহিত বউটা যে তার অপেক্ষায় সে কখন থেকে বসে আছে তার সম্পর্কে কি কোনো ধারণাই নেই তার? আজব তো, 11:30 বেজে গেছে, এখনো এশার নামাজটাও পড়তে পারেনি সে। সেই রাত 9টা থেকে টানা অপেক্ষা করছে বসে বসে। এরকম চুপচাপ বসে থাকার অভ্যাস কোনো কালেই ছিল না তার। শুধুমাত্র নতুন বউ দেখে, নয়তো কখনোই রুম থেকে বেরিয়ে যেত, আর নয়তো ঘুমিয়ে পড়তো সে। উফ, অসহ্য লাগছে। আরো 5 মিনিট অপেক্ষা করার পরও যখন আশিয়ান এলো না, তখন উদিতা বিছানায় ছেড়ে বসা থেকে উঠে সাদা রঙের আলমারিটার কাছে গেল। কেয়া বলে গেছে আলমারিতে উদিতা তার প্রয়োজনীয় সবকিছু পাবে। আলমারির এক পাট খুলে উদিতা অনেকগুলো প্যাকেট করা কাপড় আর শাড়ির মধ্যে থেকে বেছে বেছে একটা প্যাকেট হাতে নিল। প্যাকেটের মধ্যে নীল রঙের লং কামিজ, ঘেরওয়ালা প্লাজো আর বড় একটা ওড়না ছিল, সাথে ম্যাচিং আন্ডারগার্মেন্টসও ছিল। উদিতা সেগুলো নিয়ে ওয়াশরুমে চলে গেল। যাবার আগে গয়নাগাটি সব খুলে ড্রেসিং টেবিলের উপর রেখে গেছে। হিজাব বাঁধার ফলে চুল নিয়ে কোনো প্যারায় পড়তে হয়নি উদিতার। আলেয়ার জন্য মনে মনে আফসোস হচ্ছে তার। বেচারি কিনা এখন বসে বসে চুলের জ্বর ছাড়াচ্ছে, ভাবতেই হাসি পেয়ে গেল তার। মেকআপ সব মিটিয়ে হাত মুখ ও পা ভালো করে ধুয়ে ভারী লেহেঙ্গা পাল্টে নর্মাল কাপড়গুলো পরে নিল উদিতা। তারপর অজু করে বের হলো সে। কাবার থেকে একটা জায়নামাজ নিয়ে সেটা রুমের এক কোণায় বিছিয়ে নামাজ পড়তে শুরু করলো সে। প্রায় মিনিট 15 পর নামাজ শেষ, বিছানায় গিয়ে বসলো উদিতা। আরো 5 মিনিট অপেক্ষা করার পর আশিয়ানের আশা ছেড়ে দিয়ে বিছানার একপাশে শুয়ে পড়লো সে। ওড়না খুলে বালিশের মাঝখানে রাখলো। তারপর চুল ছেড়ে দিয়ে বিয়ের ঘটনা স্মৃতিচারণ করতে করতে ঘুমের দেশে পাড়ি জমালো সে। উদিতা ঘুমিয়ে যাওয়ার প্রায় 20 মিনিট পর আশিয়ানের আগমন ঘটলো রুমে। বাসায় আসার পরপরই সে শেরওয়ানি খুলে বাসায় পরার গেঞ্জি আর 4 কোয়ার্টার ট্রাউজার পরে নিয়েছিল। এত সময় বন্ধুদের সাথে ছাদে বসে মদ খেয়ে খেয়ে আড্ডা দিচ্ছিল। তাসকিন অনেক আগেই চলে গেছে আলিয়ার কাছে, আর আশিয়ান ইচ্ছে করে দেরি করছিল। রুমে আসার ইচ্ছে ছিল না তার। এলেই যদি তাকে নিজের কাছে পেতে মন চাইবে, কিন্তু তার বন্ধুরা জোর জবরদস্তি করে রুমে পাঠিয়ে দিয়েছে তাকে। বাধ্য হয়ে আসতে হয়েছে রুমে। আজ মদ একটু বেশিই গেলা হয়ে গিয়েছে। 1 বোতল খেলে অবশ্য তার উপর কোনো এফেক্ট পড়ে না, কিন্তু আজ 2 বোতল খাওয়ার ফলে মাথাটা কেমন জানি চরকার মতো ঘুরছে, হালকা নেশা নেশা লাগছে। এই মুহূর্তে তার একটা কঠিন এবং অদ্ভুত ইচ্ছা পূরণ করার কথা মনে আসছে, যা এর আগে কখনো তার মনে আসেনি। তার ইচ্ছা করছে উদিতাকে ধরে কষে একখান চুমু খেতে। এসব আবল তাবল ভাবতে ভাবতে রুমের ভিতর প্রবেশ করলো সে। এলোমেলো ভাবে পা ফেলে বিছানার কাছে গিয়েই এক প্রকার থমকে দাঁড়িয়ে পড়লো। 2 চোখ একবার ভালো করে দৌড়লো। না, সত্যি সত্যি একটা অপরূপ সুন্দরী মেয়ে বিছানার ওপর এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে। আশিয়ান কনফিউজড হয়ে গেছে, ও কি সত্যি মেয়ে নাকি কোনো রাজের পরী? ঘোর লেগে গেল আশিয়ানের চোখে। পলকহীন ভাবে মেয়েটার দিকে তাকিয়ে আছে সে। হঠাৎ তার চোখ গেল মেয়েটার উন্মুক্ত ফর্সা পেট ও হাঁটুর দিকে। উদিতা ঘুমিয়ে গেলে ওর কাপড় চোপড়ে ঠিক থাকে না, মেয়ে ঘরে ঘুমায় তখন সে। মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে আছে আশিয়ান উদিতার দিকে। কোনো দিক বিবেচনা না করে সে উদিতার পাশে বসে তার উন্মুক্ত ফর্সা হাঁটুতে হাত বুলাতে লাগলো। এক অন্যরকম নেশা কাজ করছে তার মাঝে। হাত বুলাতে বুলাতে ঠোঁটচোরা ছুঁয়ে দিল ওর হাঁটুর মাঝে। ঘুমের মধ্যেই হালকা কেঁপে উঠল উদিতা। সেখানে বেশ কয়েকবার চুমু দিয়ে উদিতার পেটের উপর নিজের মুখটা নিয়ে আসলো আশিয়ান। হাত দিয়ে উদিতার পেট থেকে বাকি কাপড় সরিয়ে একদম উন্মুক্ত করে ফেল সে। সারাদিনের ক্লান্তি এসে ভর করায় উদিতা এখন মরার মতো ঘুমাচ্ছে। তাকে যে কেউ এমনতর স্পর্শ করছে তা সে বুঝতেই পারছে না। আশিয়ান মোহিত হয়ে উদিতার ধপধপে ভরসা পেটের দিকে তাকিয়ে আছে। কোনো দিকে আর চিন্তা না করেই নরম তোলতোলে পেটের মধ্যে তার মুখটা ডুবিয়ে দিল। এবার একটু জোরে উদিতা কেঁপে উঠল। আশিয়ানের নিঃশ্বাস ঘন হয়ে এলো। এই মুহূর্তে তার মনে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব ইচ্ছের উদয় হচ্ছে। ছোট ছোট চুমুতে ভরিয়ে ফেলছে সে উদিতার পেট। মাঝে মধ্যে আলতোভাবে কামড়ও দিচ্ছে। এমন করায় উদিতার ঘুম কিছুটা হালকা হয়ে গেল। তবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার ঘুমের অতলে হারিয়ে গেল সে। উদিতার নাড়াচাড়ার ফলে আশিয়ানের আদর করায় কিছুটা ব্যাঘাত ঘটল। বিরক্তিতে চোখ কুঁচকে গেল তার। পেট থেকে মুখ সরিয়ে এবার উদিতার মুখের দিকে এগিয়ে গেল সে। ফর্সা গোলগাল মুখখানা ঝাড়বাতির আলোয় এক অন্যরকম নূরের মতো ঝলকাচ্ছে। দুটি বিচ্ছুরিত হচ্ছে যেন তার গা থেকে। ফুলের ঘ্রাণ আর উদিতার শরীরের ঘ্রাণ সব মিলে এক অদ্ভুত সুন্দর স্মেল আশিয়ানের নাকে এসে বারবার ধাক্কা খাচ্ছে। পাগল হয়ে যাচ্ছে যেন আশিয়ান। জীবনে প্রথম কোনো মেয়ের এতটা কাছে সে।
অন্যরকম শিহরণ খেলে যাচ্ছে তার শরীরের প্রত্যেকটা শিরায় শিরায়। ইলিয়ানার গালে আর কপালে চুমু খেয়েছে আশিয়ান, আর অবাঞ্ছিতভাবে একবার লিপকিস করেছিল, এই শেষ। আর কিছু হয়নি কখনো তাদের মাঝে। আশিয়ান যেমন সব লুতুপুতু পছন্দ করতো না, ইলিয়ানাও তার মতো সেম। ইলিয়ানা কখনোই এত লুচু টাইপের ছিল না। শুধু একটাই দোষ তার, তাহলে সে প্রচন্ড রকমের লোভী, নয়তো অন্য কোনো দোষ ছিল না তার মাঝে। আশিয়ান এক ধানে তাকিয়ে আছে উদিতার রক্তলাল টসটসা ঠোঁট জোড়ার পানে। আঙুল দিয়ে আলতো করে স্লাইড করতে লাগলো সে উদিতার অধরস্থের উপর। তুলতুলে কমলার কোয়ার মতো নরম দুটি ঠোঁট তাকে খুব আকর্ষণ করছে। এবার সে উদিতার উপর নিজের ভর ছেড়ে দিয়ে শুধু ঠোঁটে নিজের ঠোঁট জোড়া পুরোপুরিভাবে মিশিয়ে ফেললো। মিনিট দুয়েক যাওয়ার পর উদিতার মনে হলো সে শ্বাস নিতে পারছে না। এর কারণ বুঝতে পারলো না সে। মনে হচ্ছে যেন তার শরীর পুরো অসাড় হয়ে গেছে। ঠাস করে চোখ খুলে ফেললো সে, কারণ নাকের সাথে নিজের নাক একদম মিশে যেতে দেখে একদম ভড়কে গেল উদিতা। লাফ দিয়ে উঠতে চাইলে কিন্তু পারল না। আশিয়ান দুই হাত দিয়ে একদম জাপটে ধরে রেখেছে তাকে। সে নিজে থেকে না ছাড়লে জীবনেও ছাড়া পাবে না উদিতা। তারপরও বৃথা চেষ্টা করতে লাগলো সে অনবরত। আশিয়ান তো উদিতাকে মত্ত, তার এখন অন্য কোনো দিকে মোটেও খেয়াল নেই। বেশ কিছুক্ষণ পর উদিতা যখন কান্না করে দিবে ঠিক তখনই আশিয়ান ছাড়লো তাকে। উদিতা আশিয়ানের চেহারা দেখে কিছুটা শান্ত হয়ে গেল। তারপরও মনে অজানা ভয়ের কারণে ঠকঠক করে কাঁপছে সে রীতিমতো। জীবনের প্রথম কোনো পুরুষ তাকে এভাবে স্পর্শ করলো, তাও ওই পুরুষটা তার স্বামী। আশিয়ানের মুখ থেকে কেমন একটা বিশ্রী গন্ধ আসছে। উদিতা বুঝতে পারলো না এটা কিসের গন্ধ। কাপা কাপা কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনি আমার পরশু শুয়ে আছেন কেন? আশিয়ান উদিতার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো। কোনো জবাব না দিয়ে আঙুল দ্বারা উদিতার ঠোঁট আলতোভাবে মুছে দিতে লাগলো সে। আশিয়া নিজের মুখ আরেকটু কাছে আনতেই ওই বিশ্রী গন্ধটা প্রকটভাবে উদিতার নাকে এসে ধাক্কা মারলো। আবারও জিজ্ঞেস করলো, আপনি জবাব দিচ্ছেন না কেন? আর আপনার মুখে কি ওটা কিসের গন্ধ? আশিয়ান এবারও কোনো জবাব না দিয়ে শুধু উদিতার ঠোঁটে বৃদ্ধাঙ্গুলি দিয়ে চেপে ধরে মুখ দিয়ে শব্দ করে ফিসফিসিয়ে বলল, কোনো কথা না। আশিয়ানের মুখের ওই দুর্গন্ধের কারণে উদিতার গা গোলাচ্ছে। কিছু বলতে নিবে তখন আবারও আশিয়ান তার ঠোঁটে নিজের ঠোঁটজোড়া ধুপিয়ে দিয়ে আঁকড়ে ধরে ঘন ঘন চুমু খেতে লাগলো। উদিতার শরীরের সকল লোম দাঁড়িয়ে গেছে এমন স্পর্শে। আশিয়ানকে বাধা দিতে গিয়ে মনে পড়লো কেয়ার বলা কথাগুলো। কেয়া বলেছে আশিয়ান অনেক রাগী একটা ছেলে, তার কাছে কেউ বাধা দিলে সে ভীষণ রেগে যায়। আর আশিয়ান যদি তার সাথে কিছু করতে চায় তাহলে তাকে যেন বাধা না দেয় উদিতা, কারণ স্ত্রীকে স্পর্শ করার হক স্বামীর আছে। তবে উদিতা এ বিষয়ে পুরোপুরি অজ্ঞ। তাকে এ বিষয়ে কেউ কিছু তেমন একটা ভেঙে বুঝিয়েও বলেনি, আর বললেও সে ঠিকঠাক বুঝতে পারেনি, যার কারণে সে এখন ভয়ে থরথর করে কাঁপছে। আশিয়ান প্রায় মিনিট 10 মতো উদিতার ঠোঁটে চুমু খেয়ে তারপর ক্ষান্তও দিল। অতঃপর আস্তে করে উদিতার গলায় মুখ ডুবিয়ে শান্তিতে চোখ মুতল। উদিতার চোখের ঘুম যেন একদম হাওয়া হয়ে গেছে। আশিয়ানের দাড়ি উদিতার গলায় খোঁচা মারছে বারংবার। সেই সাথে এত ভারী একটা লোকে তার পাটকাঠির মতো শরীর কিভাবে সহ্য করবে সে ভাবতে পারছে না। কিছু বলতেও পারছে না তাকে, যদি সে রেগে যায়। অস্বস্তিতে সারা শরীর উদিতার হিম হয়ে গেছে। লোকটা তার গলার মধ্যে ঠোঁট দিয়ে অনবরত চুমু খায়, মাঝে মধ্যে গলার চামড়াও কামড় দিচ্ছে। উদিতার কান্না করতে মন চাচ্ছে। এত অস্বস্তির মধ্যে জীবনেও কখনো পড়েনি সে। কিভাবে সরাবে সে লোকটাকে? যে হারে সাপের মতো পেঁচিয়ে ধরে রেখেছে, সে খুব ভালো করে বুঝতে পারছে যে এখান থেকে ছোটার সাধ্যিদার নেই। আশিয়ান উদিতার গলায় ঠোঁট পুলাতে পুলাতে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল। অতিরিক্ত মদ গেলার ফলে চোখ খুলে রাখা দায় হয়ে গেল তার পক্ষে। আজকে নেশা বেশি হয়ে গেছে, মাথাটা ভীষণ ভার ভার লাগছে। অবশেষে এত বছর পর মহারামের ঘুম তার আখিদয়ে ধরা দিল। উদিতাকে টাইট করে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল সে। আশিয়ান ঘুমিয়ে যাওয়ার পর উদিতা অনেক চেষ্টা করলো আশিয়ানকে তার উপর থেকে সরানোর জন্য, কিন্তু প্রতিবারই ব্যর্থ হলো সে। অতঃপর কি আর করা, আশিয়ানকে এক হাত দিয়ে আলতোভাবে জড়িয়ে ধরে সেও ঘুমিয়ে পড়লো। পরের দিন সকাল 6টায় উদিতার আগে আশিয়ানের ঘুম ভেঙে গেল। উদিতা গত 2 রাত ঠিক মতো ঘুমাতে পারেনি, আর গত রাতেও আশিয়ানের জন্য অস্বস্তিতে ঘুমাতে পারেনি, যার ফলে এখনো তার ঘুম ভাঙছে না। রাতে আশিয়ান ঘুমের ঘোরেই উদিতার গলা কামড়ে ও চুমু দিয়ে লাল লাল দাগ করে ফেলেছে, যেটাকে সহজ ভাষায় লাভ ফাইট বলে আর কি। আশিয়ানের মাথার ভিতর চিনচিনে ব্যথা অনুভব হচ্ছে। রাতে লিমিটের অতিরিক্ত মদ খাওয়ার ফল এটা। কপালে 2 আঙুলের ডগা দিয়ে মৃদুভাবে খসা দিল সে। তারপর ভালো করে চোখ ধরল।
চোখ থেকে হাত সরাতেই তার নজর পড়লো উদিতার ঘুমন্ত চেহারার উপর। এই মুহূর্তে থেকে বাচ্চাদের মতো নিষ্পাপ মনে হচ্ছে। কি ইনোসেন্ট ফেস মেয়েটার, একবার তাকালে শুধু দেখতেই ইচ্ছে করে। আশিয়ান বুকে হাত দিয়ে স্বীকার করতে বাধ্য, সে এর আগে এত সুন্দর কোনো মেয়ে দেখেনি। যেমন ফর্সা তেমনই ভীষণ মায়াবী তার মুখের গড়ন, আর দেখতে অনেক নাদুস নজুস টাইপের, বাচ্চাদের মতো। খালি আদর করতে ইচ্ছে করবে। ইলিয়ানা মোটেও উদিতার মতো এত আগুন সুন্দরী নয়। অন্যান্যদের মতো হলুদ ফর্সা, আর ওর গড়নও কিছুটা মায়াবী আছে। তারপরও ওর প্রেমে পড়েছিল আশিয়ান। আসলে প্রেমে পড়তে সৌন্দর্য ফ্যাক্ট না, এক্ষেত্রে মনটাই আসল। কিন্তু আফসোস, সে মানুষ চিনতে ভুল করেছে। আশিয়ান ঘোর লাগা চোখে উদিতার দিকে তাকিয়ে আছে। এতটা আকর্ষণ কখনো কোনো কিছুতে অনুভব করেনি সে। এই মেয়ে তো পুরোই অ্যাট্রাক্টের ডিব্বা। আশিয়ান আলতো হাতে উদিতার গাল স্লাইড করতে লাগলো। নরম তুলতুলে গালে হাত বুলাতে তার ভীষণ ভালো লাগছে। আশিয়ানের এভাবে গালে হাত বুলানোর তোড়ে উদিতার ঘুম ভেঙে গেল। চোখ পিটপিট করে আশিয়ানের দিকে তাকালো সে। হাঁ করে তাকিয়ে আছে সুদর্শন পুরুষটার দিকে উদিতা। এই সুদর্শন পুরুষটা যে তারই স্বামী তা ভাবতেই তার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। আলেয়া উদিতাকে সবসময় বলতো যে বেশি সুন্দরী মার্কা মেয়েদের কপালে কালো, বেটে, কুৎসিত আর বয়স্ক পাত্র নাকি জুটে। উদিতার কপালেও সেরকম কিছু লেখা আছে বলে 100% শিওর সে। উদিতার এখন আলিয়ার কাছ থেকে খুব জানতে ইচ্ছা করছে যে তার এমন ভবিষ্যৎবাণী কেন ফলল না তার জীবনে। কই, তার ভাগ্যে তো ঠিকই সুদর্শন এবং ওয়েল স্টাবলিশ যুবক স্বামী হিসেবে জুটেছে। আহারে, আফসোস হচ্ছে বেচারি আলিয়ার জন্য। উদিতার যে ঘুম ভেঙে গেছে, আশিয়ানের সেদিকে কোনো খেয়ালই নেই যেন। সে পমপমের মতো গালে হাত বুলাতে ব্যস্ত। উদিতা শান্ত স্বরে আশিয়ানকে সালাম দিল। আশিয়ান কিছুটা ভ্যাবাচাকা খেয়ে গেল উদিতার সালাম দেয়া শুনে। সালামের জবাব দিতে ভুলে গেছে সে। তাকিয়ে আছে উদিতার চোখের দিকে। উদিতা এবারও শান্ত কণ্ঠে বলল, কেউ সালাম দিলে তার জবাব দিতে হয়, জানেন না বুঝি? আশিয়ান এবার আমতা আমতা করে সালামের জবাব দিল। উদিতা মৃদু হেসে বলল, সারা রাত আমার উপর ঘুমিয়েছেন আপনি, এখন কি এভাবে থাকার ইচ্ছে আছে আপনার? উদিতার শান্ত স্বরে কথা বলা শুনে আরেক দফা ক্রাশ খেলো আশিয়ান। মেয়েটার ঘুম ঘুম মোলায়েম কণ্ঠের মধ্যে মনে হয় নেশাদ্রব্য মেশানো আছে, নইলে এই ভয়েস এতটা অ্যাট্রাক্ট কেন করছে আশিয়ানকে? মেয়েটার সবকিছুই মনোমুগ্ধকর। ওর এই কণ্ঠ আজীবন শোনার জন্য প্রস্তুত যেন আশিয়ান। বহুত কষ্টে নিজেকে সামলে নিয়ে উদিতার উপর থেকে সরে গিয়ে উঠে বসলো সে। আশিয়ান সরে যাওয়ায় উদিতাও উঠে বসলো। তারপর চুলগুলো হাত খোপা বেঁধে ওড়না দিয়ে মাথা ঢাকলো। আশিয়ান এখনো তাকিয়ে আছে তার দিকে। উদিতা ঘড়ির দিকে এক পলক তাকিয়ে হতাশার নিঃশ্বাস ফেললো। আনমনে বলল, ইস, নামাজটা মিস হয়ে গেল। এত ঘুম কিভাবে ঘুমালাম আমি, ধুর। উদিতা আস্তে করে বললেও আশিয়ান শুনতে পেল, কিন্তু কিছু বলল না সে। আশিয়ান মনে মনে কিছুটা লজ্জিত হলো। না জানি মেয়েটার সাথে কি করেছে সে। প্রথম দিনই যা করেছে ওর সাথে, মেয়েটা কি ভাববে তাকে কি জানি। ভাবতেই দীর্ঘশ্বাস ফেললো আশিয়ান। নিজের মাথাটা টিপে ধরলো এক হাতে। ভীষণ ব্যথা করছে মাথাটা, মনে হচ্ছে এক্ষুনি ঠাস করে ফেটে যাবে। আশিয়ানের মাথায় হাত দেয়া দেখে উদিতা একটু ব্যস্ত হয়ে পড়ল, কি হয়েছে আপনার, মাথা ব্যথা করছে? হুম। আশিয়ানের সংক্ষেপে জবাব দেয়া দেখে উদিতা যা বোঝার বুঝে নিল। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো সে। নিজেকে ভালো করে পরিপাটি করে মাথায় ওড়না পেঁচিয়ে রুম আশিয়ানকে বলল, আপনি একটু অপেক্ষা করুন, আমি আপনার জন্য চা নিয়ে আসছি। এই বলে উদিতা রুম থেকে বেরিয়ে এলো। আশিয়ান অবাক হয়ে উদিতার যাওয়ার পানে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মেয়েটা বিয়ের পরের দিনই তার জন্য এত ব্যাকুল হয়ে চা বানাতে ছুটলো। আদৌ জানে কি সে রান্নাঘর কোথায়? বেশি না ভেবে আশিয়ান বালিশে হেলান দিয়ে আধশোয়া হয়ে বসলো। চোখটা বন্ধ করে ফেললো মাথার যন্ত্রণায়। উদিতা সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। বিশাল বড় ডাইনিং রুমে প্রবেশ করলো সে। এর আগে কখনো এত বড় ডাইনিং রুম টিভি ছাড়া অন্য কোথাও দেখেনি। সারা বাড়ি জুড়ে আভিজাত্যের ছাপ স্পষ্ট। প্রত্যেকটা আসবাবপত্র দামি আর ঝকঝকে তকতকে। চারপাশে চিকচিক করছে সবকিছু। ধুলোবালির একটা কণাও নেই কোথাও। বোঝাই যায় যে প্রত্যেক দিনই বেশ কয়েকবার করে এসব ঘষা মাজা করা হয়। এখনো কেউ ঘুম থেকে ওঠেনি। সারা বাড়ি মনে হচ্ছে ফাঁকা আর একদম নিস্তব্ধ। কোথাও কোনো প্রাণের সাড়া পাওয়া যাচ্ছে না। সবাই ঘুমিয়ে আছে। কাল অনেক রাত পর্যন্ত জেগেছিল সবাই, আর সারাদিন ধরে এত খাটাখাটনি আর বিয়ের জার্নিতে সবাই ক্লান্ত হয়ে এখনো বিছানায় পড়ে পড়ে ঘুমাচ্ছে। এত বেশি চিন্তা ভাবনা না করে আন্দাজের জোরে রান্নাঘরে অবশেষে যেতে পারলো উদিতা। রান্নাঘরে ঢুকে বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে আছে সে। এত সুন্দর সাজানো গোছানো আর পরিপাটি
সাথে এত বিশাল রান্নাঘর সে এর আগে কখনোই দেখেনি। সবকিছু কি সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। উদিতার অনেক দিনের স্বপ্ন তার এরকম একটা বিরাট রান্নাঘর থাকবে, যেখানে সে মনের মতো করে স্বাচ্ছন্দ্যে ও সাবলীলভাবে মন দিয়ে রান্না করবে। আহ, কি নেই রান্নাঘরটাই, রান্নার কাজে লাগে এমন সব কিছুই আছে সেখানে। কোনো কিছুর কোনো কমতি নেই যেন। বড় বড় 5টা ফ্রিজ একসাথে আছে রান্নাঘরে। প্রায় 1 মিনিট সবকিছু ঘুরে ঘুরে দেখলো উদিতা। তারপর যে কাজের জন্য এসেছিল সে কাজে মনোনিবেশ করলো। রান্না বান্নাতে এক্সপার্ট হওয়ার কারণে প্রয়োজনীয় জিনিস খুঁজে পেতে তেমন একটা বেগ পেতে হয়নি তার মামির কাছ থেকে শেখা এক ধরনের ভেষজ সুগন্ধি চা বানালো সে। এই চায়ের একটা বিশেষত্ব হলো গিয়ে মাথা ব্যথার জন্য এই চা পান করলে মাথা ব্যথা নিমেষেই কমে যায়। ওর মামি চায়ের এই রেসিপিটা শুধু উদিতাকেই শিখিয়েছেন, আর কাউকে কখনো শেখাননি। উদিতাকে তিনি বড্ড ভালোবাসেন কিনা তাই। চায়ের সাথে 4টে মেক্সিকান স্টাইলের ডিম, মেয়োনেজ, শসা, টমেটো আর পেঁয়াজ দিয়ে স্যান্ডউইচ বানিয়ে সাথে নিল সে। 2টো আশিয়ানের জন্য আর 2টো নিজের জন্য। উদিতার অনেক খিদে পেয়েছে। আপাতত এগুলো খেলে খিদের হাত থেকে রক্ষা পাওয়া যাবে। আর আশিয়ানের যদি খিদে পায় তবে খাবে। এত সকালে কেউ ঘুম থেকে উঠবে বলে মনে হয় না। কিছু রান্না করতে হলেও তো সময়ের দরকার। এত সময় সে অপেক্ষা করতে পারবে না। স্যান্ডউইচের সাথে নিজের জন্য 1 কাপ কড়া লিকারের দুধ চাও নিল। এখন চায়ের বড্ড দরকার, নইলে এখানেই ঘুমিয়ে পড়বে সে। রাতে ঠিকঠাক মতো ঘুম হয়নি তাই। একটা ট্রেতে করে নাস্তাগুলো নিয়ে হেঁটে রুমের উদ্দেশ্যে চলে গেল উদিতা। আশিয়া নিজের মুখের গন্ধে টিকতে না পেরে ওয়াশরুমে গিয়ে ভালো করে ফ্রেশ হয়ে এলো। টাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে বিছানায় বসতে উদিতা এসে প্রবেশ করলো রুমে। আশিয়ান উদিতার দিকে এক পলক তাকালো। উদিতা আশিয়ানের কাছে এগিয়ে এসে ট্রেটা বিছানার পাশে সেন্টার টেবিলের উপর রাখলো। ট্রে থেকে ভেষজ সুগন্ধি চাটা তুলে নিয়ে আশিয়ানের দিকে বাড়িয়ে দিল উদিতা। চা থেকে খুব সুন্দর একটা ঝাঁঝালো স্মেল ভেসে আসছে। আশিয়ান চায়ের কাপ হাতে নিয়ে সপ্রশ্ন দৃষ্টিতে তাকালো উদিতার পানে। উদিতা বুঝতে পেরে বলল, এভাবে তাকাতে হবে না। আমি জানি আপনি স্ট্রং কফি খান, কিভাবে বলেছেন। আসলে আপনার মাথা ব্যথা করছে তো, তাই এই ভেষজ সুগন্ধি চাটা বানিয়ে নিয়ে এলাম। এটা খেলে খুব জলদি আপনার মাথা ব্যথা কমে যাবে। আর এইখানে 2টো স্যান্ডউইচ নিয়ে এসেছি আপনার জন্য, খিদে পেলে খেয়ে নেবেন। আমি ফ্রেশ হয়ে আসছি। এই বলে আশিয়ানকে কিছু বলার সুযোগ না দিয়ে উদিতা ওয়াশরুমে চলে গেল মুখ ধুতে। আশিয়ান মনে মনে কিছু একটা ভেবে চুপচাপ চায়ের কাপটাতে চুমুক বসালো। উফ, চায়ের কাপে চুমুক দিয়ে মনটা একদম রিফ্রেশ হয়ে গেছে আশিয়ানের। এত মজার চা সে কোনো দিনই খায়নি। এমনকি সে জানেও না এরকম কোনো চা হতে পারে। মেয়েটার গুণ আছে বলতে হবে। এত মজার ঘ্রাণওয়ালা চা কিভাবে তৈরি করলো গড নোজ। উদিতা ওয়াশরুমে গিয়ে ওড়না রেখে বেসিনে মুখ ধোয়ার জন্য পানির কল ছেড়ে আয়নায় তাকাতেই নিজের গলার লাল দাগগুলো ওপর চোখ পড়লো তার। এমন লাল লাল দাগ দেখে যেন আকাশ থেকে পড়লো উদিতা। হাত দিয়ে গলায় আলতোভাবে ঘষা দিল সে। কিছুটা জ্বালা করে উঠলো। হুট করে মনে পড়ে গেল কাল রাতে আশিয়ানের কামড় আর চুমু দেওয়ার কথা। রাক্ষসের মতো চুমু খেয়েছে যেন, একদম দাগ করে ফেলেছে। উদিতার অবশ্য একটু দুশ্চিন্তা হচ্ছে, আজকে রিসেপশন পার্টি। ওকে সাজাতে এলেই তো ওর গলার দাগগুলো স্পষ্ট চোখে পড়বে তাদের। তখন সবাই তাকে কি ভাববে? নিশ্চয়ই হাসাহাসি করবে। উফ, কি মুসিবত। আশিয়ান 2 মিনিটে পুরো চায়ের কাপ খালি করে ফেললো। একদম চেটে পুটে খাওয়া যাকে বলে। উদিতা ওয়াশরুম থেকে আসার আগেই চা শেষ, সাথে মাথা ব্যথাও গায়েব। এটা ম্যাজিক নাকি কিছু বুঝতে পারছে না আশিয়ান। এত জলদি কিভাবে মাথা ব্যথা কমে যেতে পারে? অন্যদিন তো কফি খেলেও ব্যথা সারে না, তার ঔষধ না খাওয়া অব্দি। আর আজ এই সুগন্ধি চা তো কামাল করে ফেললো। বাহ, তার মানে আজ থেকে মাথা ব্যথা করলে আর ঔষধ খেতে হবে না। ভালোই তো। ঔষধ খাওয়া আশিয়ানের কাছে প্যারা ছাড়া আর কিছুই মনে হয় না। একটা স্যান্ডউইচ হাতে নিয়ে কামড় বসালো আশিয়ান। ভীষণ টেস্টি। এমন সময় উদিতা ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। এগিয়ে এসে আলমারি থেকে নতুন একটা টাওয়াল বের করে নিয়ে মুখ মুছতে লাগলো। এদিকে বেচারা আশিয়ান মুখে স্যান্ডউইচ ঢুকিয়ে এক প্রকার হাঁ করে তাকিয়েছিল উদিতার ভেজা নাদুস নুদুস মুখখানার দিকে। কি কিউটটাই না লাগছিল তাকে ভেজা অবস্থায়। উদিতার টাওয়াল হ্যাঙ্গারে ঝুলিয়ে রেখে এগিয়ে এসে চায়ের কাপটা হাতে নিয়ে আশিয়ানের দিকে তাকিয়ে জানতে চাইলো, মাথা ব্যথা কমেছে আপনার? আশিয়ান মুখের খাবারটুকু গিলে নিয়ে মাথা ঝাঁকিয়ে জবাব দিল, থ্যাঙ্কস এত ভালো চা খাওয়ানোর জন্য। মেনশন নোট, আপনার যদি আবার মাথা ব্যথা করে তাহলে অবশ্যই আমাকে বলবেন, আমি চা বানিয়ে দেব। আশিয়ান উদিতার মুখের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, ওকে, বলবো। আশিয়ান স্যান্ডউইচ 2টো খেয়ে পানি পান করে রুম থেকে ধীর পায়ে বেরিয়ে গেল।
উদিতা চা আর বাকি স্যান্ডউইচ খেয়ে রুম গোছাতে লাগলো। রুম গোছানো শেষে ড্রেসিং টেবিলের কাছে গিয়ে একটু লোশন নিয়ে গলায় লাগালো, তাতে যদি দাগটা একটু হালকা হয়। লোশন লাগানো শেষে বিছানায় শুয়ে পড়লো সে। চা খাওয়ার পরে কখন যে চোখ লেগে এলো বলতে পারবে না। সকাল 9টা বেজে গেছে প্রায়। উদিতা তখনও বেঘরে ঘুম। আশিয়ান এর মাঝে আর রুমে আসেনি। সে তার জিম করার রুমে ডিভানের উপর এলোমেলো হয়ে নাক ডেকে ঘুমাচ্ছে। দুজন দুই রুমে ঘুমাতে ব্যস্ত। উদিতা তো এতক্ষণে হয়তো ভুলে গেছে যে আজকে রিসেপশনের পার্টি আছে। এনা আর কেয়া এসে রুমের দরজায় নক করলো। দরজা খোলাই ছিল। বেশ অনেকবার নক করায় সাড়া না পেয়ে কেয়া এবার দরজা একটু আলগা করে দেখলো যে উদিতা বিছানায় ঘুমিয়ে আছে। আশিয়ানকে রুমে কোথাও দেখতে পেল না কেয়া। এবারে এনার সাথে নিয়ে কেয়া রুমের মধ্যে ঢুকে পড়লো। উদিতার দিকে তাকিয়ে এনা একটু হেসে জোরে ডেকে বলল, ভাবি ও ভাবি, আর কত ঘুমাবে, এবার তো উঠো। এনার ডাকে প্রায় ধরপড় করে ঘুম থেকে উঠলো উদিতা। তাদেরকে দেখে বিছানা ছেড়ে নামলো। মাথায় ওড়না পরে জিজ্ঞেস করলো, জি আব্বু, কিছু বলবেন? সকালে নাস্তা করবে না? খিদে লাগেনি তোমার? জি ভাবি। আচ্ছা মিষ্টি ভাবি, ভাইয়া কই? আমি তো জানি না। ও, তুমি ফ্রেশ হয়ে আসো কেমন, তারপর নাস্তা করবে। ভাবি, আমার নাস্তাটা যদি রুমে এনে দিতেন তাহলে ভালো হতো আর কি। বাসায় তো প্রচুর মেহমান, ওদের সামনে আমি এত কমফোর্ট ফিল করব না আসলে। সমস্যা নেই, মা বলে দিয়েছেন তুমি যাতে তোমার রুমে নাস্তা করো। আচ্ছা ভাবি। এনা নিচে গিয়ে সার্ভেন্টকে বলে এলো আশিয়ান রুমে সকালে নাস্তা পাঠিয়ে দিতে। মিনিট 5 পর সার্ভেন্ট এসে রুমে নাস্তা দিয়ে গেল। উদিতা হাত মুখ ধুয়ে এসে নাস্তা করতে লাগলো। এনা আর কে গল্প করছে উদিতার সাথে। এর মধ্যে আশিয়ান একবারও রুমে আসেনি। উদিতা নাস্তা করার শেষে তারিন আর আশা রুমে এসে ঢুকলো। আশা অবজ্ঞা দৃষ্টিতে উদিতাকে দেখছে। তারিন এসে উদিতাকে খোঁচা মেরে জিজ্ঞেস করলো, কি গো, রাতে কি ঘুম হয়েছে নাকি আমার দেওরের তোমাকে ঘুমাতে দেয়নি? উদিতা বুঝতে পারলো না তারিনের কথা। হাসি মুখে বলল, বুঝলাম না ভাবি, কি বোঝাতে চাইছেন? আহারে নেকা, কিচ্ছু বুঝে না, একদম অবুঝ কুকিকে বিয়ে করেছে আশিয়ান। এনা শক্ত কণ্ঠে বলল, আশা ঠিকভাবে কথা বলো, সে সম্পর্কে আমার ভাবি হয়। আম্মু শুনলে কিন্তু খবর আছে তোমার। আশা মুখ বাঁকিয়ে ফোন টিপতে লাগলো। কিছু বললো না প্রতি উত্তরে। উদিতা বুঝতে পারলো এরা তাকে আলেয়ার মতো খোঁচা মারতে এসেছে। তারিন এগিয়ে এসে উদিতার চুল হাতিয়ে বলল, ও মা, তুমি গোসল করোনি এখনো? এখন গোসল করবো কেন? ও আল্লাহ, এই মেয়ে বলে কি, রাতে কি আশিয়ান তোমার সাথে কিছু করেনি? তারিন, এসব কি জিজ্ঞেস করছো তুমি তাকে? এসব একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার, তুমি নাক গলাচ্ছ কেন? এমা ভাবি, আমাদের তো জানতে হবে আশিয়ান তার সাথে ওসব করেছে কিনা। কি করার কথা বলছেন আপনি? আমি আসলে কিছু বুঝতে পারছি না। বুঝলাম, আশিয়ান তোমার সাথে ওসব কিছু করেনি। করলে তুমি আমাদের কথা বুঝতে পারতে। যাই হোক, তুমি কষ্ট পেও না। আসলে আশিয়ান অন্য একটা মেয়েকে ভালোবাসে, তো তাই ও তোমার প্রতি ইন্টারেস্ট নই। তারিনের বলা কথা শুনে উদিতার মাথায় যেন বাজ পড়লো। আশিয়ান অন্য মেয়েরকে ভালোবাসে, তবে তাকে কেন বিয়ে করলো? আচ্ছা, ওরা কি তাকে আশিয়ানের প্রতি বিষিয়ে দেওয়ার চেষ্টা করছে? হতেও পারে। আচ্ছা, ওদের একটু বাজিয়ে দেখা যাক। উদিতা এবার শান্ত কণ্ঠে বলল, তাই নাকি ভাবি? তা কে সেই মেয়ে যাকে আমার স্বামী ভালোবাসে? উদিতার প্রশ্নে তারিন একটু হকচকিয়ে গেল। আশা বুড়ো কুচকে তাকালো উদিতার দিকে। তারিন আমতামতা করে বলল, ওই যে তোমাদের বিয়েতে এলিয়ানা নামে মেয়ে এসেছিল, ওর সাথে আশিয়ানের সম্পর্ক ছিল। ছিল, তার মানে এখন নেই। আর আমি যতদূর জানি ওনার এমপি আঙ্কেলের বউ হলেন ইলিয়ানা নামের মেয়েটা। আমার স্বামী তাকে আন্টি বলে সম্বোধন করেছে আমার সামনে। আমি ধরলাম আপনার কথাই সঠিক। ওনার এক সময় ওই মেয়েটার সাথে অ্যাফেয়ার ছিল, কিন্তু এখন তো আর নেই। ওরা দুজনেই বিবাহিত। এখন তো তাদেরকে এক কথাই এক্স বলা যায়, তাই নাই না আপু? কারেক্ট, এই তো তুমি বুঝতে পেরেছো মিষ্টি ভাবি। এক্স তো সবসময় এক্সেই থাকে। ওনার এক্স আছে, কিন্তু এতে আমার কিছু যায় আসে না। ওনার অতীত কে ছিল তা নিয়ে আমার বিন্দু মাত্র ইন্টারেস্ট নেই, কিন্তু ওনার বর্তমান আর ভবিষ্যৎ হলাম আমি। হয়তো সম্পর্কের মারপ্যাচ এত বেশি বুঝি না, কিন্তু আমি জানি মৃত্যুর আগ অবধি উনি আমার। স্বামীর ভাগ কোনো মেয়েই ছাড়ে না, আমি তো মরে গেলেও ছাড়বো না।
আমার এত রূপ লাবণ্য কিসের জন্য আছে যদি আমি আমার স্বামীকেই নিজের কাছেই রাখতেই না পারি? যাই হোক, ওনার আগের জীবনে কে ছিল না সেসব বাদ দিন। এখন আমি ওনার স্ত্রী, আমি ওনার সব। এখন দেখব কোন মেয়ে আমার স্বামীর দিকে নজর দেয়। আমাকে দেখতে যতটা সরল সোজা মনে হয়, আমি কিন্তু এতটাও হাবাগোবা নয়। বোধ বুদ্ধি ঠিকই আছে আমার, খারাপ ভালো সব বুঝতে পারি আমি। তারিনার আশা হাঁ হয়ে গেছে উদিতার কথা শুনে। উদিতাকে দেখলে বোঝাই যায় না সে এত কথা বলতে পারে। তারিনার আশা মনে মনে ভাবছে, কি থেকে কি হয়ে গেল? আমরা তো তাকে আশিয়ানের বিরুদ্ধে বিষিয়ে দিতে এসেছিলাম, কিন্তু এখন তো দেখি এই মেয়ে আমাদের উল্টো গোল খাওয়িয়ে দিল। এনা আর কেয়া সপ্রশংস দৃষ্টিতে উদিতার দিকে তাকালো। উচিত জবাব ছুড়ে দিয়েছে সে তাদের মুখের উপর। ব্রাভো গার্ল। উদিতা তাদেরকে আর কিছু বলল না। টাওয়াল, ব্লাউজ আর পেটিকোট নিয়ে কেয়াকে বলে ওয়াশরুমে চলে গেল গোসল করতে। তারিন আর আশা মুখ চুন করে রুম থেকে বেরিয়ে গেল। এনা আর কেয়া হুহা করে হেসে ফেললো তাদের এভাবে জব্দ হতে দেখে। দুজনে হাই ফাইভ করলো। এনা আর কেয়া নিচে গেল কিছু সময়ের জন্য। মেহমান নিচে গিজগিজ করছে। দুই নতুন বউকে দেখার জন্য তারা সবাই উদ্গ্রীব হয়ে বসে আছেন। সন্ধ্যার পর রিসেপশন পার্টি শুরু হবে। আশিয়ান ঘুম থেকে উঠে নিজ রুমে চলে এলো। এসে উদ্যাকে কোথাও দেখতে পেল না। বেশি চিন্তা না করে রুমের দরজা লক করে টাওয়াল নিয়ে সুইমিং পুলে চলে গেল সাঁতার কাটতে। গিয়ে বেশ কিছুক্ষণ পানিতে দাপাদাপি করে বাথটব পরে রুমে ফেরত এলো আশিয়ান। টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে ড্রেসিং টেবিলের সামনে আয়নায় নিজেকে দেখছে। এমন সময় বাথরুমের দরজা খোলার শব্দ পেয়ে গাড় ঘুরিয়ে তাকালো সে। উদিতা ওয়াশরুম থেকে বের হয়ে আশিয়ানকে দেখে জমে বরফ হয়ে গেল যেন। এই মুহূর্তে আশিয়ানকে সে মোটেও আশা করেনি। আশিয়ান এবার পূর্ণ দৃষ্টিতে উদিতার দিকে তাকালো। হাঁটু অব্দি ভেজা লম্বা চুলগুলো খোলা, টপ টপ করে পানি পড়ছে চুল থেকে। ম্যাজেন্ডা কালারের একটা 3/4 হাতা ব্লাউজ এবং পেটিকোট তার পরনে। আশিয়ান উদিতার পা থেকে মাথা অব্দি স্ক্যান করছে। উদিতার ফর্সা পেট, পিঠ ও কোমর স্পষ্ট দেখতে লাগছে আশিয়ান ধীর পায়ে হেঁটে উদিতার একদম কাছে চলে গেছে। উদিতা নিজেও ডাকবার বৃথা চেষ্টা করছে। আশিয়ানের মতো ছেলেরা দুই রকমের হয়, যথা এক গার্লফ্রেন্ড থাকলে ওরা কখনো অন্য কোনো মেয়ের তো দূরের কথা, নিজের বউকেও কখনো ভালো করে দেখে না। দুই, গার্লফ্রেন্ড না থাকলে নিজের বউকে দিকে পূর্ণ মনোযোগ থাকে তাদের। আশিয়ানের ক্ষেত্রে দ্বিতীয়টা ঘটেছে। যেহেতু গার্লফ্রেন্ড নেই সেহেতু নিজের বউয়ের দিকেই সকল অ্যাটেনশন যাচ্ছে তার। চাইলে উদিতার ভূত তার মাথা থেকে নামছে না। এত সুন্দরী বউ চোখের সামনে থাকলে কি আর নিজেকে আটকে রাখা যায়? সত্যি বলতে খুব কম ছেলেরাই পারে নিজেকে সংযত রাখতে। উদিতা আশিয়ানকে উপেক্ষা করেও যেতে পারছে না। লজ্জায় মনে হচ্ছে এখনই মরে যাবে সে। ভালো লাগে না। আশিয়ান উদিতার কোমর জড়িয়ে ধরে নিজের কাছে টেনে নিল। উদিতা শেষ লজ্জায় চোখ তুলে তাকাতে পারছে না সে আশিয়ানের দিকে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। এ কেমন অনুভূতি? আশিয়ান উদিতার চুলে নাক ডুবিয়ে চুলের স্মেল নিতে লাগলো। কেমন জানি নেশা লাগিয়ে দিল চুলের গ্রানটা। কি জানি কোন শ্যাম্পু ইউজ করে, এত সুন্দর স্মেল। আশিয়ান এক হাত দিয়ে চুল সরিয়ে গলা থেকে সেখানে নাক মুখ গুঁজে দিল। উদিতা থরথর করে কাঁপতে লাগলো। আশিয়ান খুবই হার্ডভাবে চুমুক খাচ্ছে গলার ভাঁজে। এমন স্পর্শ উদিতা শিউরে ওঠে বারংবার। এক হাতে আশিয়ানের চুল খামচে ধরল সে, আরেক হাতে আশিয়ানের পিঠে বিচরণ করছে তার। আশিয়ানের চুমুর তোরেই বোঝা যাচ্ছে যে সে নিজে কোনো মতেই কন্ট্রোল করতে পারছে না। সে যখন উদিতার ব্লাউজে হাত লাগালো খোলার জন্য, ঠিক তখনই রুমের দরজায় কেয়া ও এনা নক করলো। আশিয়ানের ঘোর কাটলো দরজা ধাক্কানোর শব্দে। বিরক্তি নিয়ে একবার দরজার দিকে তাকিয়ে তারপর উদিতার দিকে তাকালো। ভেজা লেপ্টে থাকা হরিণীর চোখের মতো লম্বা পল্লবযুক্ত আখিজোড়া আশিয়ানের দিকেই নিবদ্ধ। আশিয়ান উদিতার থুতনিতে এক হাত দিয়ে চেপে ধরে ঠোঁটের কোণে গভীরভাবে একটা চুমু খেলো। তার নেশালো কণ্ঠে বলল, শাড়ি পরছো ভালো কথা, ভুলেও কোনো ছেলের সামনে শাড়ি পরা অবস্থায় যাবে না, আর বড় একটা ওড়না দিয়ে হিজাব বাঁধবে, মনে থাকবে তো? উদিতা ভয়ে এক নাগাড়ে বেশ কয়েকবার মাথা ঝাঁকিয়ে উত্তর দিল, জি মনে থাকবে। আশিয়ান উদিতাকে ছেড়ে সরে দাঁড়িয়ে বলল, গুড, এখন যাও, দরজা খুলো গিয়ে, আমি ওয়াশরুমে যাচ্ছি ড্রেস চেঞ্জ করতে। এই বলে আশিয়ান কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। উদিতা একটা ওড়না দিয়ে নিজেকে পেঁচিয়ে দরজার কাছে গিয়ে কাপা কাপা হাতে লক খুলে দরজা খুলে দিল। এনা, কেয়া আর মিসেস ইয়াসমিন রুমে ঢুকলেন।
মিসেস ইয়াসমিন বড় সড়ো একটা গহনার বক্স উদিতাকে দিয়ে বললেন, এখান থেকে বেছে বেছে কয়েকটা গহনা রাতের রিসেপশন পার্টিতে পড়তে। উদিতা মাথা নেড়ে সায় জানালো। মিসেস ইয়াসমিন উদিতার কপালে চুমু খেয়ে চলে গেলেন। এনা আর কেয়া ঝটপট উদিতাকে শাড়ি পরিয়ে দিল। শাড়িটা বেশ মার্জিত ভাবেই পরিয়েছে তাকে ওরা। শাড়ি পরা শেষ হতেই আশিয়ান ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। নর্মাল একটা ধূসর রঙা শার্ট আর একটা কালো জিন্স তার পরনে। ওয়াশরুম থেকে বেরিয়ে সেন্টার টেবিল থেকে ফোনটা নিয়ে কারো দিকে না তাকিয়ে হনহন করে বেরিয়ে গেল সে। এনা আর কেয়া ততটা পাত্তা দিল না আশিয়ানকে। আশিয়ানের স্বভাব সম্পর্কে সবাই অবগত। উদিতাকে হিজাব ও প্রয়োজনীয় গহনাদি পরিয়ে দিয়ে পুরোপুরি রূপে তৈরি করে তাকে নিয়ে নিচে নেমে এলো ওরা। যেখানে শুধু মেয়েদের আসর বসেছে সেখানে সবার মাঝখানে আলেয়ার পাশে উদিতাকে বসিয়ে দিল এনা আর কেয়া। আলেয়া ও উদিতাকে সব মহিলারা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। কেউ কেউ গিফটের প্যাকেট অথবা গহনা দিচ্ছে উপহার হিসেবে। উদিতার সৌন্দর্য দেখে সব মহিলারা মুগ্ধ, সাথে তার অমায়িক ব্যবহারটাও তাদের মন কেড়ে নিয়েছে। মিসেস ইয়াসমিনের ক্লোজ যে মহিলারা, ওনারা তো মিসেস ইয়াসমিনকে বারবার বলছে যে তিনি প্রথমবারের মতো এবারও জিতছেন। মিসেস ইয়াসমিন মুচকি হাসছেন, শুধু প্রত্যুত্তরে কিছু বললেন না। সব ছেলেরা বাইরে আড্ডা দিতে ব্যস্ত। বাইরের এক কোণে বাবুর্চিরা বড় বড় ডেকচিতে রিসেপশনের জন্য রান্না করছেন। বাইরে অনেক সুন্দর করে স্টেজ সাজানো হয়েছে। আশিয়ান সবার সাথে আড্ডায় মশগুল। বন্ধুরা তো তাকে জ্বালিয়ে মারছে রাতে কি হয়েছে সেটা জানার জন্য। আশিয়ান ধমকে ধামকে তাদের মুখ থেকে এ প্রসঙ্গ বাদ দিয়েছে। আশিয়ান প্রচন্ড রকমের দোটানায় ভুগছে। উদিতার প্রতি তার সাংঘাতিক লেভেলের মোহ সৃষ্টি হয়েছে ঠিকই, কিন্তু কাউকে তো এত সহজে ভালোবাসা যায় না। আর ইলিয়ানাকে সে যেভাবে ভালোবেসেছিল সেভাবে তো মনে হয় না যে উদিতাকে ভালোবাসতে পারবে। জানে না সে ভবিষ্যতে কি হবে। কিভাবে যে সন্ধ্যা হয়ে গেছে বোঝাই যায়নি। উদিতা অনেক আগেই রুমে ফিরে এসেছে। শাড়ি পাল্টে ওয়াক্তের নামাজ আদায় করে নিয়েছে। এখন মাগরিবের নামাজ আদায় করতে ব্যস্ত সে। আশিয়ান আর একবারও রুমে আসেনি। মাগরিবের নামাজ শেষে সবেমাত্র বিছানায় গিয়ে বসেছে, এমন সময় আবার দরজাতে কে যেন নক করলো। উদিতা দরজা খুলে দিতেই এনা পার্লারের এক মহিলাকে সাথে নিয়ে রুমে ঢুকলো। এই মহিলাই তাকে এতদিন সাজিয়ে আসছে। এনা আগে থেকেই রেডি হয়ে আছে। কেয়া স্বামী সন্তান নিয়ে একটু বিজি, তাই আসতে পারেনি। উদিতা রিসেপশন পার্টিতে পরার জন্য ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে গেল চেঞ্জ করতে। ড্রেস চেঞ্জ করে আসতেই শুরু হলো মেকআপ করা। মহিলাটি খুবই যত্ন সহকারে উদিতাকে সাজাচ্ছে। প্রায় আধ ঘন্টা পর উদিতার সাজগোজ কমপ্লিট হলে মহিলাটি তাকে গহনাগুলো পরিয়ে দিয়ে হিজাব পরিয়ে মেকআপ ও লাগিয়ে দিল। ব্যাস, উদিতা পুরোপুরি তৈরি। আশিয়ানের প্রয়োজনীয় জিনিসপত্র সব কেয়া আগেই নিয়ে গিয়েছিল। আশিয়ান অন্য একটা রুমে কাপড় চোপড় চেঞ্জ করে পুরোপুরি রেডি হয়ে তারপর নিচে চলে এসেছে। উদিতার পরিবার ও আলেয়ার পরিবার থেকে লোকজনরা সন্ধ্যার সাথে সাথেই এখানে চলে এসেছে। উদিতার রুমে গিয়ে মিসেস আনিক, উসামা ও উষা দেখা করে এসেছে। মিস্টার আনিসুল ও শাহরিয়ার আশিয়ানের বাবা, চাচা ও বড় ভাইদের সাথে আলাপে মশগুল। আশিয়ান তার বন্ধুদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে জুস খেতে খেতে কথা বলছে। অনুষ্ঠান একদম জমে উঠেছে। আলিয়া নিচে চলে এসেছে তাসকিনের সাথেই। সবাই তাদের সাথে কথা বলতে ও ফটো তুলতে ব্যস্ত। বেশ কিছুক্ষণ পর উদিতাকে সাথে নিয়ে এনা আর কেয়া নিচে নামলো। উদিতাকে দেখতে পেয়ে আশিয়ানের হার্টবিট ফাস্ট হয়ে গেল। চোখ জোড়া তার উদিতাতেই আটকে আছে যেন। তৌহিদ ও আসিফ মুচকি হেসে দুজন দুদিক থেকে আশিয়ানকে ধাক্কা দিতেই আশিয়ান নিজের হুঁশে এলো। বন্ধুরা তো তাকে নানাভাবে পিঞ্চি মেরে কথা বলছে। আশিয়ান কিছুটা লজ্জায় আর তাকাতে পারছে না। উদিতাকে আজ অনেক সুন্দর লাগছে। গর্জিয়াস পাথরের কারুকাজ করা টিয়াল গ্রিন কালারের ফুল হাতা ও প্রচুর ঘের দেওয়া লং গ্রাউন পরেছে সে। সাথে আছে সেম কালারের বড় হিজাব ও নেকাব। উদিতার চোখ জোড়া অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আর কিছু দৃষ্টিগোচর হবে না কারো, একমাত্র ওর চোখ জোড়া ছাড়া। উদিতা আস্তে আস্তে নিচে এসে শাহরিয়ারকে জড়িয়ে ধরলো। শাহরিয়ারও পরম মমতায় জড়িয়ে ধরে তার আদরের ছোট্ট বোনটাকে। উদিতা তার ভাইকে কুশল বিনিময় করে তারপর গিয়ে নিজের বাবাকে জড়িয়ে ধরে। মিস্টার আনিসুল মেয়ের মাথায় চুমু খেয়ে আদরে কণ্ঠে তাকে নানা কথা জিজ্ঞেস করলেন। উদিতাও হাসি মুখে জবাব দিল। আর চোখে আশিয়ানের দিকে এক পলক তাকালো উদিতা। আশিয়ানকে কোনো হিরোর চাইতে কম লাগছে না। কালো শার্টের উপর টিয়াল গ্রিন কালারের মখমলের ব্লেজার ও কালো প্যান্ট তার পরনে।
চুলগুলো জেল দিয়ে একপাশে সেট করে রাখা, হাতে অ্যাপল ব্র্যান্ডের ওয়াচ, পায়ে ফর্মাল শুজ, সবকিছু মিলিয়ে তাকে জোস লাগছে দেখতে। সবশেষে উদিতাকে আশিয়ানের পাশে এনে দাঁড় করিয়ে প্রচুর ফটো তোলা হলো। আশিয়ান উদিতার হাতে নিজের হাতের ভাঁজে নিয়ে বাইরে বেরোলো স্টেজে যাওয়ার জন্য। তাদের একসাথে হেঁটে আসা দৃশ্য ভিডিও করা হচ্ছে। উদিতা আশিয়ানের দিকে তাকালো, আশিয়ানও একই সময়ে উদিতার দিকে তাকালো। দুজনের চোখে চোখ পড়া অবস্থায় একটা ছবি তুলে ফেললো ফটোগ্রাফার। আশিয়ানদের কাজিনরা মুখে আঙুল পরে সিটি বাজাতে লাগলো। তাসকিন, আলিয়া ও আশিয়ান উদিতা তাদের উপর ফুলের পাপড়ি অনবরত বর্ষিত হতে লাগলো। খুবই সুন্দর মুহূর্তটা। স্টেজে ওঠার পর তাদের সিঙ্গেল ফটো, গ্রুপ ফটো, ফ্যামিলি ফটো, সব রকমের ফটো তোলা হলো। সবাই খুশি, এরকম নতুন দুটো পরিবারের সাথে সম্পর্ক জোড়ায়। এত আনন্দ করে খাওয়া দাওয়া শেষে অনুষ্ঠান সম্পূর্ণ হলো। আজকে আশিয়ানদের বাসায় উদিতা ও আলিয়ার পরিবারের সবাই থাকবে। বাইরের গেস্ট হাউস খুলে দেওয়া হলো অতিথিদের থাকার জন্য। আজকে আবারও নতুন করে বাসর ঘর সাজানো হয়েছে নতুন কপোতিদের জন্য। বরং আগের রাতের থেকে আজকে অনেক বেশি সুন্দর করে বাসর ঘর ফুল টুল দিয়ে সাজানো হয়েছে। উদিতা সেই কখন থেকে ফুলে সাজানো বিছানার মধ্যমণি হয়ে বসে আছে আশিয়ানের অপেক্ষায়। এশার নামাজ আগে আদায় করে নিয়েছে সে। আশিয়ানের আসার নামগন্ধও নেই। প্রায় অপেক্ষা করতে করতে রাত প্রায় 12টার দিকে রুমে এলো আশিয়ান। আজ আর ওসব ছাইপাশ গিলেনি। এই মুহূর্তে আশিয়ানের মুডটা প্রচুর গম্ভীর হয়ে আছে। মুড ঠিকই ছিল, কিন্তু তার এক বন্ধুর ব্রেকআপের কাহিনী শুনে তার মেজাজটা বিগড়ে গেছে। যার কারণে এই মুহূর্তে উদিতাকে তার কাছে ইলিয়ানা ও তার ফ্রেন্ড মাসুদের গার্লফ্রেন্ড সারার মতো লোভী মনে হচ্ছে। আশিয়ান গম্ভীর মুখে এসে বিছানায় উদিতার সামনে মুখোমুখি হয়ে বসলো। উদিতা বিনয়ী কণ্ঠে সালাম দিল আশিয়ানকে। আশিয়ানও আগের ন্যায় গম্ভীর হয়ে সালামের জবাব দিল। আশিয়ান তীক্ষ্ণ নজরে তাকিয়ে আছে উদিতার দিকে। মেয়েটাকে দেখতে তো অনেক নিষ্পাপ মনে হয়, কিন্তু আদৌ কি সে ততটা নিষ্পাপ কে জানে। উদিতাকে বাজিয়ে দেখার জন্য আশিয়ান গলা খাকারি দিয়ে বলে ওঠে, শুনেছি বাসর রাতে নতুন বউকে কিছু না কিছু গিফট দিতে হয়। গতকালকে তো প্রথম বাসর ছিল, বাট মাতাল থাকায় তোমাকে কিছুই দিতে পারেনি। আই এম সো সরি ফর দ্যাট। আজ তো দ্বিতীয় বাসর রাত, তা তুমি আমার কাছ থেকে কি গিফট চাও বলো, আমি অবশ্যই দেব। তীক্ষ্ণ চোখে সে তাকিয়ে আছে বিছানার মধ্যমণি হয়ে গর্জিয়াস টিয়াল গ্রিন রঙের লং গাউন ও হিজাব পরিহিতা অবস্থায় বসে থাকা তার অতি সুন্দরী বউটির দিকে। আশিয়ান মনে মনে তাচ্ছিল্যের হাসি হেসে নিজেকে বলল, তুমি কি চাইবে জানা আছে আমার। তোমরা সব মেয়েকেই আমি খুব ভালো করে চিনি। হয়তো বাড়ি, গাড়ি, টাকা পয়সা অথবা ডায়মন্ড নেকলেস অর রিং এসব চাইবে। তুমিও যে ইলিয়ানার মতো লোভী হবে না তার কোনো গ্যারান্টি আছে কি? মেয়ে মাত্রই ছলনাময়ী, স্বার্থপর ও লোভী। এর জন্যই তো মেয়ে জাতির উপর খুব ঘৃণা হয় আমার। তোমাদেরকে বিশ্বাস করাটাই যে বোকামি। উদিতা খুবই নিবিড়ভাবে আশিয়ানের চোখের দিকে তাকিয়ে আছে। হঠাৎ মিহিস্বরে আস্তে করে প্রশ্নবান ছুড়ে দিল আশিয়ানকে, যদি কিছু চাই আপনি সত্যিই কি দেবেন আমায়? উদিতার কথা শুনে কোনো চিন্তা ভাবনা না করেই বলে দিল আশিয়ান, বলো কি চাও? যা চাইবে অবশ্যই তাই দেব তোমায়। সারা জীবন এমনকি মৃত্যুর আগ অব্দিও আপনার সাথে থাকার প্রতিশ্রুতি চাই আমি, দেবেন? উদিতার বলা কথা শুনে যার বর্ণায় বিস্মিত হলো আশিয়ান। কথাটা যেন দলা পাকিয়ে আটকে গেছে তার গলায়। সে ভাবেনি কখনো এমন কিছুর আবদার করবে উদিতা। তার মানে কি তার ধারণা ভুল? সব মেয়েরা তাহলে এক নয়? চিন্তার গভীরে ডুবে যাওয়ার আগেই শোনা গেল উদিতার কথা, জানেন আমার আবদার না খুবই সামান্য, তাও প্রিয়জন ছাড়া আমি কারো কাছেই কখনো কিছুর আবদার করিনি। আর এখন থেকে আপনি তো আমার জীবনের সব। শুনেছি সময় থাকতে মূল্যবান জিনিস কদর করতে হয়, হারিয়ে গেলে তখন আফসোসের সীমা থাকে না। আমি আমার সেই মূল্যবান জিনিসটির কদর করতে চাই, আর আমার সেই মূল্যবান সম্পত্তি হলেন আপনি। আপনাকে ভালোবেসে আপনার সাথে সাথে জীবন কাটিয়ে দিতে চাই আমি। আপনার টাকা পয়সা এত বিশাল সম্পত্তির উপর আমার কোনো প্রকার কোনো লোভ নেই। জীবনে টাকা পয়সাই সব নয়, একটা জীবনে ভালোবাসার মানুষ থাকলে আর কি চাই। আমার চাওয়াটা ঠিক সেই রকম। আমি আপনাকে চাই, আপনার সমস্ত ধ্যান ধারণা ও আপনার সমস্ত চিন্তা ভাবনা জুড়ে আমি থাকতে চাই। আপনার হাতে হাত রেখে একসাথে পথ চলতে চাই। আপনার চোখে আমার জন্য হাজারো মুগ্ধতার ফিরে এক টুকরো ভালোবাসা দেখতে চাই। প্রতিটা সেকেন্ড আপনাকে ভালোবাসি তার প্রমাণ দিতে চাই। আপনার ঠোঁটের মুচকি হাসিটার কারণ হতে চাই আমি।
পূরণ করবেন তো আমার ইচ্ছা ওটা? মুচকি হেসে জানতে চাইলো উদিতা। আশিয়ান দীর্ঘ এক মুহূর্ত তাকিয়ে রইল উদিতার দিকে, তারপর হুট করে বসা থেকে উঠে দাঁড়ালো। চলে যাওয়া ধরতেই উদিতা আশিয়ানের এক হাত আচমকা টেনে ধরলো। হাত ধরতেই দাঁড়িয়ে পড়ে আশিয়ান। পিছু ফিরে তাকানোর সাহস পায় না সে। মেয়েটার ওই মায়াবী চোখ চড়া যে মারাত্মক টানে তাকে। আমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকাবেন না আপনি, এটা আমার অনুরোধ। কারণ আপনার সব কিছু জুড়ে এখন থেকে আমি থাকবো। অতীত আপনি কি করছেন না করছেন তা জানার বিন্দুমাত্র আগ্রহ নেই আমার। আপনার আগের জীবনে কে ছিল তাও জানার ইচ্ছে নেই, কিন্তু এখন থেকে আমি আপনার জীবনের সব। এই কথাটা মাথায় ঢুকিয়ে নিন ভালো মতো। যাই হয়ে যাক না কেন, আমি আমার স্বামীর বা কিছুতেই ছাড়বো না, কারণ আপনি একমাত্র আমার ব্যক্তিগত সম্পদ, যা গতকালকে আমার নামে দলিলে লেখা হয়ে গেছে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আশিয়ান উদিতার সমস্ত কথা শুনে একবার উদিতার দিকে তাকালো, তারপর সেন্টার টেবিলের উপর থেকে সিগারেটের প্যাকেটটা হাতে নিয়ে দ্রুত গতিতে বারান্দার দিকে চলে গেল। উদিতা দীর্ঘশ্বাস ফেলে তার যাওয়ার পানে তাকিয়ে মনে মনে বলল, আজ আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম স্বামী মহাশয়। এমন এক দিন আসবে যে তখন আপনি আমাকে প্রতিনিয়ত চোখে হারাবেন, পদে পদে আমাকে ভালোবাসি কথাটা বলবেন, আমার মাঝে নিজেকে বিলীন করে দেবেন, আমার প্রতিটি নিঃশ্বাস একরাশ মুগ্ধতা খুঁজবেন। সেই দিন আর বেশি দেরি নয়, কিন্তু তখন আপনার মনের সমস্তটা জুড়ে একমাত্র আমিই থাকবো, আমার রাজত্ব চলবে সেখানে। এদিকে নিজের খোলামেলা বারান্দার মতো রুফটপে সুইমিং পুলের পাশে একটা ইজি চেয়ারে বসে দুলে দুলে সিগারেটের ধোয়া খোলা আকাশে মুখ দিয়ে উড়াচ্ছে আশিয়ান। আশিয়ানের খুব ভালো বন্ধু মাসুদ। উদিতার মতো সুন্দরী ও ধার্মিক মেয়ে সারার সাথে তার 5 বছরের রিলেশন। মাসুদ পাগলের মতো ভালোবাসে তাকে, কিন্তু ওই মেয়েটা মাসুদকে ঠিক সেভাবেই ঠকিয়েছে যেভাবে ইলিয়ানা আশিয়ানকে ঠকিয়েছিল। মাসুদের থেকে দ্বিগুণ বড়লোক ছেলের সাথে সম্পর্কে জড়িয়েছে সারা, অথচ সে ধার্মিক এবং পর্দাশীল। এসব কথা মাসুদের কাছ থেকে শোনার পর উদিতার প্রতি যাও একটু ভালো ধারণা জন্মেছিল আশিয়ানের, তা নিমেষেই ধূলিসাৎ হয়ে গেছে। এজন্যই উদিতার এসব কথা শুনে মন গলেনি তার, বরঞ্চ মনে হয়েছে উদিতাও ইলিয়ানার মতো ভালো মানুষের নাটক করছে। দুনিয়াতে সব মেয়েরাই ধোঁকাবাজ, কোনো মেয়েই প্রকৃত অর্থে কাউকে মন থেকে ভালোবাসে না। আশিয়ান মনে মনে ভাবছে উদিতাকে আরো বেশি করে টেস্ট করতে হবে, দেখা যাক মেয়েটা সত্যি তার জন্য পারফেক্ট কিনা। আশিয়ান এইসব ভেবে ভেবে সিগারেট খাচ্ছিল। হুট করে উদিতা আশিয়ানের সামনে এসে দাঁড়িয়ে তাকে অবাক করে দিয়ে আশিয়ানের হাত থেকে সিগারেটটা টেনে নিয়ে ফেলে দিল দূরে। আশিয়ান গম্ভীর হয়ে উদিতার দিকে তাকালো। রাগ হচ্ছে তার ভীষণ, কিন্তু রাগটা এসে দেখাতে পারছে না। মনে মনে অবাক হচ্ছে উদিতার সাহস দেখে। মেয়েটার চোখ মুখে একটুও ভয় নেই। আশিয়ানকে আর এক দফা অবাক করে দিয়ে উদিতা নরম কণ্ঠে বলল, আজকে থেকে এইসব সাইফাস খাবেন না আপনি, আমি এসব পছন্দ করি না। মানলাম আপনি প্রেমে ব্যর্থ হয়ে ছ্যাঁকা খেয়েছেন, তাই বলে এভাবে নিজের ক্ষতি করবেন? এতে তো আপনার কোনো দোষ নেই, দোষ সেই মেয়েটার যে আপনাকে কদর বোঝেনি, তার জন্য আপনি নিজের ক্ষতি করতে পারেন না। মনে রাখবেন, এখন আপনি একা নন, আপনার সাথে আমার জীবনটা জুড়ে আছে, কিন্তু তাই যা করবেন ভেবেচিন্তে করবেন। আশিয়ান ভীষণ গম্ভীর হয়ে উদিতাকে জবাব দিল, আমার কাজে বাধা প্রদানকারীকে আমি মোটেও পছন্দ করি না, আর আমি কি করব না করব তার কৈফিয়ত আমি তোমাকে দেব কিসের জন্য? আমি আপনার স্ত্রী, তাই এইটুকু অধিকার তো আমার আছে। এতদিন আপনি নিজের মর্জি মতো চললেও এখন থেকে কিছু ক্ষেত্রেও আমার কথা মতো চলতে হবে আপনার। আল্লাহ কিন্তু আপনার জন্য আমাকে সৃষ্টি করেছে। জানেন, আমি এত রাগী, মুডি বা বদমেজাজি গম্ভীর টাইপ না হলেও আপনার মতো ঘাড়তেরা টাইপ। যদি আমি কখনো কারোর সামনে এটা প্রকাশ করি না, তবে আজ থেকে আপনি দেখবেন আমার একরকমই। যাই হোক, আর কখনো সিগারেট খাবেন না। আশিয়ান বিরক্তি নিয়ে তাকালো উদিতার দিকে, মুখে কিছু বলল না। বিনিময়ে উদিতা মুচকি হাসি উপহার দিল তাকে। আশিয়ান গমগমে গলায় বলল, রুমে যাও, গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ো, আমার রুমে আসতে দেরি হবে। উদিতা বেশ কিছুক্ষণ চুপ থেকে আশিয়ানের কথার কোনো উত্তর না দিয়ে পাল্টা বলে উঠল, আপনার বন্ধুকে তার জিএফ ছেড়ে দিয়েছে, তাই বলে আপনি আমাকে তার জিএফ এর কাতারে ফেলে দিলেন? জানেন, অজান্তে আপনি আমাকে চরিত্রহীন ভেবে বসে আছেন, অথচ আজ পর্যন্ত আমার কোনো ছেলে কাজিনও আমাকে দেখেনি। আপনার বন্ধুর জিএফ আমার মতো ধার্মিক এবং পর্দাশালী, তাই এটা ধারণা করে নিলেন যে ওর মতো আমিও লোভী।
এবং আপনার থেকে ভালো কোটিপতি কাউকে পেলে আমিও চলে যাব? কেন এত অবিশ্বাস নিজের বিয়ে করা স্ত্রীর ওপর? আমাকে দেখে আপনার কোন অ্যাঙ্গেল থেকে লোভী বলে মনে হয়? আরে ওই মেয়েটা যদি সত্যি এত ধার্মিক হতো তাহলে তো বিয়ে বানালো কিভাবে? সে জানে না ইসলামে এ ধরনের রিলেশন হারাম? তার উপর 5 বছরের রিলেশন অনায়াসে ভেঙে দিয়ে অন্য একটা ছেলের সাথে সম্পর্ক জড়িয়েছে। তা আমার মাঝে কি এরকম কোনো কিছু দেখেছেন আপনি? এরকম কোনো রেকর্ড আছে আমার? বলুন। আশিয়ান কিছুটা অবাক হলো উদিতার কথা শুনে। সে বুঝতে পারলো না উদিতা এসব কি করে জানলো। আশিয়ান অবাক হয়ে জিজ্ঞেস করলো, তোমাকে ওসব কে বলেছে? কোথা থেকে শুনেছো তুমি? আপনার বন্ধু যখন আপনাকে এসব বলছে তখন আমি আপনার পাশেই বসেছিলাম, মনে নেই? সে যাই হোক, কোথা থেকে যাচ্ছে সেটা ফ্যাক্ট না। ফ্যাক্ট তো এটাই যে আপনি আমাকে অবিশ্বাস করেন, তাও অন্যের কথা শুনে। যারা অন্যের কথা শুনে বিচার করে তারা কখনো ভালো মানুষ হতে পারে না। তারা নির্বোধ হয়, বোকা হয়। মানুষের কথায় তারা নিজেদের পায়ে কুড়াল মারে। জানেন, আপনার বিরুদ্ধে অনেক কথা আমার কান এসেছে। আপনার আপন মানুষেরাই আমাকে কত কিছু বলেছে আপনার ব্যাপারে, কিন্তু আমি একটা কথা বিশ্বাস করিনি। কারণ আপনাকে প্রথম দেখে আমি বুঝতে পেরেছিলাম আপনি ঠিক কেমন মানুষ। কাউকে চিনতে যোগ লাগে না, আমারও লাগেনি। সেই বিশ্বাসের জোরে আমি আপনার বিরুদ্ধে শোনা একটা কথাতেও কর্ণপাত করিনি। কারণ আমি নিজের চোখে না দেখিয়া অবধি কারো মুখের কথা বিশ্বাস করে বসে থাকি না। যাই হোক, শেষ একটা কথাই বলবো। এখন থেকে তো আমি আপনার চোখের সামনেই থাকবো। ভালো করে দেখে তারপর জাজ করে বলবেন আমি কেমন আর আমার চরিত্রটাই বা কীরূপ। অন্য কারো কথা ধরে বিশ্বাস করে বসে থাকবে না প্লিজ, এটা আমার অনুরোধ। এসব বলতে গিয়ে কিছুটা চাপা অভিমান ও রাগে উদিতার ফর্সা গাল নাক লাল হয়ে গেল। চোখ থেকেও যেন আগুন বের হচ্ছে। আশিয়ানের মতিগতি বুঝতে একটুও অসুবিধা হয়নি উদিতার। রাগে হনহন করে বারান্দা থেকে প্রস্থান নিল সে। আশিয়ান এক দৃষ্টিতে তাকিয়ে রইল উদিতার যাওয়ার পানে। সত্যি তো, উদিতা এক বর্ণও মিথ্যে বলেনি। এক দুজন খারাপ হলে কি সবাই খারাপ হয়ে যায়? এখন পর্যন্ত একবার উদিতার সম্পর্কে খারাপ কিছু শুনেনি সে, কোনো ব্যাড রেকর্ড পায়নি। তারপরও অজান্তে উদিতাকে কষ্ট দিয়ে ফেললো সে। রাগে নিজের চুল নিজেই টানতে লাগলো আশিয়ান। উদিতা আলমারি থেকে কাপড় বের করে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। খুব কষ্ট পেয়েছে সে আশিয়ানের এমন মনোভাবে। সব মেয়েরাই কি একরকম হয়? কিছু মেয়েরা তো শুধু এক মুঠো ভালোবাসা চায়। আশিয়ান কেন তাকে বুঝলো না? রাগে দুঃখে উদিতা কিছুক্ষণ নীরবে চোখের জল বিসর্জন দিয়ে কাপড় পাল্টে ফ্রেশ হয়ে রুমে এসে বিছানার একপাশে শুয়ে পড়লো। আশিয়ান যদি ঠিক হয় তাহলে আজকে উদিতার দেওয়া লজ্জাটাই যথেষ্ট। আর জীবনে অন্য কারো কথায় নিজের স্ত্রীকে জাজ করতে যাবে না। উদিতা ঘুমিয়ে যাওয়ার প্রায় আধা ঘন্টা পর আশিয়ান বারান্দার ডোর লক করে পর্দা মেলে দিয়ে রুমের ভিতর এসে রুমের ডোর লক করে তারপর বিছানায় এসে উদিতার পাশে শুয়ে পড়ল। উদিতা অন্যদিকে মুখ করে ঘুমিয়ে গেছে। আশিয়ান মনে মনে খুবই গিল্ট ফিল করছে। উদিতা তাকে কি ভাবছে মনে মনে আল্লাহ জানেন। আশিয়ান ঘুমন্ত উদিতার মুখ পানে একবার তাকালো। কি নিষ্পাপ চেহারা! এ চেহারা কখনো কাউকে ধোকা দিতে পারে না। এ চেহারার কোনো কলুষতা নেই, একদম সরল একটা মেয়ে সে। আশিয়ান উদিতাকে দুহাত দিয়ে জড়িয়ে ধরে নিজের একদম কাছে টেনে আনলো। উদিতা তো বেদম ঘুমে ব্যস্ত। উদিতার কাঁধ থেকে জামার হাতা একটু নামিয়ে সেখানে মুখ ডুবিয়ে দিল আশিয়ান। উদিতা একটু নড়ে চড়ে উঠলো এমন স্পর্শে। আশিয়ান টাইট করে নিজের সাথে মিশিয়ে উদিতাকে ঘুমানোর চেষ্টা করতে লাগলো। একটা সময় উদিতার কাঁধে চুমু খেতে খেতে ঘুমিয়ে পড়লো সে। মাঝরাতে উদিতা খেয়াল করলো যে সে একদম আশিয়ানের সাথে মিশে শুয়ে আছে। অস্বস্তি লাগছে আশিয়ানের এভাবে জড়িয়ে ধরায়, কিন্তু কিছু করা নেই। দীর্ঘশ্বাস ফেলে এভাবেই শুয়ে পড়ে সে। আশিয়ানের এক হাত উদিতার জামার ভেতর পেটের উপর বিচরণ করছে। হাতটা বের করতে পারলো না উদিতা। আশিয়ানের মতো এমন বডি বিল্ডার যুবকের কাছে তার তুলোর মতো কিশোরী শরীরের শক্তি একদম নস্যি। আশিয়ানের শ্বাস প্রশ্বাস উদিতার গলায় এসে আছড়ে পড়ছে ক্রমাগত। উদিতা কেঁপে কেঁপে উঠছে এরকম হওয়ায়। একটা সময় সেও আর চোখ টেনে খুলতে পারলো না, হারিয়ে গেল ঘুমের দেশে। পরদিন সকাল 5টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অজু করে এসে ফজরের নামাজ আদায় করে নিল উদিতা। আশিয়ান মরার মতো ঘুমাচ্ছে। উদিতা আশিয়ানের দিকে তাকিয়ে মনে মনে বলল, যত ঘুমানোর ঘুমিয়ে নি না, আজ আর কাল। এরপর থেকে দেখব নামাজ না পড়ে কিভাবে ঘুমাতে পারেন আপনি। এই দুটো দিন আপনার স্বাধীনভাবে ওড়ার দিন।
তারপর থেকে আমার হুকুম জারি হবে। কি বদলোক রে বাবা, নামাজ কালামের প্রতি কোনো আগ্রহই নেই দেখা যায়। জানতাম না এরকম কোনো মানুষ আছে। উদিতা নামাজ শেষে নিচে চলে গেল। এত সকালে বাসার কেউ ঘুম থেকে উঠেনি, তবে উদিতা জানে এই সময় তার পরিবারের সবাই ঘুম থেকে উঠে পড়ে। যেহেতু ওরা আজকে এ বাসার মেহমান, সেহেতু উদিতার দায়িত্ব তাদের সবকিছুর খেয়াল রাখা, কারণ সে ব্যতীত আর কেউ জানবে না কখন তাদের কি প্রয়োজন হয়। এ সময়টাতে মিস্টার আনিসুল রং চা ও শাহরিয়ার দুধ চা খায়, তাই উদিতা রান্নাঘরে যাচ্ছে তাদের জন্য নাস্তা বানাতে। রান্নাঘরে কেউ নেই, পুরোই ফাঁকা। উদিতা তার বাবা ভাইয়ের জন্য চা বানাতে লাগলো, সাথে হালকা কিছু নাস্তা যেমন রুটি, পরোটা। রাতের রান্না করা মাংসের তরকারি ও সবজি গরম করে নিল। ফ্রিজ থেকে দুধ বের করে সেটা গরম করে দুটো মগে নিয়ে নিল তার ভাতিজা ও বোন জন্য। সবার জন্য একে একে নাস্তা তৈরি করে নিয়ে ট্রেতে করে প্রথমে ভাই ও বোনের রুমে গিয়ে নক করলো। ওরা দরজা খুলে দিতেই তাদের জন্য নির্দিষ্ট নাস্তাগুলো দিয়ে এখন বাবা মায়ের রুমে গেল সে। নক করতেই মিসেস আনিতা দরজা খুলে দিলেন। মেয়েকে দেখতে পেয়ে মিষ্টি হাসি দিলেন তিনি। উদিতাও প্রত্যুত্তরে হাসলো। সালাম দিয়ে রুমে ঢুকলো সে। মিস্টার আনিসুল একটা ম্যাগাজিন পড়ছেন, বিছানায় আছোয়া হয়ে বসে। উদিতাকে দেখতে পেয়ে শটান হয়ে বসলেন তিনি। হাত থেকে ম্যাগাজিনটা রেখে উদিতার দিকে তাকিয়ে হাসি মুখে উচ্ছ্বসিত কণ্ঠে বললেন, আরে আমার মামু নিচে বসো, আম্মু এখানে বসো। উদিতা মায়ের হাতে নাস্তা ট্রেটা এগিয়ে দিয়ে বাবার কাছে বসে কথা বলতে লাগলো হাসি মুখে। মিসেস আনিতা আনমনে হাসলেন মেয়ের কাছ দেখে। শ্বশুরবাড়িতে এসেও নিজের মা বাবার যত্নের কথা ভুলেনি। মিস্টার আনিসুল প্রতিদিনকার মতো মেয়ের হাতে চা তৃপ্তি নিয়ে খেলেন। উদিতা বেশ কিছুক্ষণ তাদের সাথে কথা বলে আবারও রান্নাঘরে চলে এলো সবার জন্য নাস্তা বানাতে। পরিবারের সবাই ও অন্যান্য মেহমান ঘুম থেকে উঠতে উঠতে সকাল 9টা বেজে যাবে প্রায়, আর এখন তো 6:30টাও হয়নি পুরোপুরি। সবার জন্য মিডিয়াম সাইজের বেশ বড় ডেকচিতে করে ডিমের পোলাও রান্না করলো উদিতা, সাথে ঝাল ঝাল করে গরুর মাংসের রেজালা ও সালাদ রান্না করলো। স্যান্ডউইচ ও বড় এক বোল বানালো সে কয়েকজনের রুচির কথা চিন্তা করে। আশিয়ানের জন্য আলাদা করে নর্মাল কফি বানিয়ে রুমে চলে এলো উদিতা, রান্নাঘরের সবকিছু সুন্দর করে গুছিয়ে। রুমে এসে দেখলো আশিয়ান সবেমাত্র ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়েছে। উদিতাকে কফির মগ হাতে দেখতে পেয়ে টাওয়াল নিয়ে এগিয়ে এসে উদিতার হাত থেকে মগটা নিল আশিয়ান। উদিতা আশিয়ানের থেকে টাওয়াল নিয়ে কিছু না বলে বারান্দায় গিয়ে মেলে দিল। আশিয়ান ভ্রু কুঁচকে তাকালো উদিতার যাওয়ার দিকে। এভাবে ইগনোর করলো কেন সে? সারাটা সময় উদিতা আশিয়ানকে ইগনোরই করলো, একটা কথাও নিজ থেকে বললো না, শুধু হু হাতেই জবাব দিয়েছে। আশিয়ান বিষয়টা একটু সহ্য করতে পারছে না। কেউ তাকে জীবনেও এরকম এড়িয়ে চলেনি, আর আজ এই মেয়েটা কি সুন্দর অবলীলায় তাকে ইগনোর করে যাচ্ছে। এটা কি সহ্য করার মতো? তারপরও আশিয়ান নিজ থেকে বেহায়ার মতো কথা বলতে চাচ্ছে, কিন্তু উদিতা পাত্তাই দিচ্ছে না। উদিতার এমন ঠান্ডা মাথায় এড়িয়ে চলা আশিয়ানের মেজাজটা বিগড়ে দিয়েছে পুরো। বাসার সবাই ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে ডাইনিং রুমে এসে উদিতার হাতের সকালের নাস্তা খেয়ে সবার মনটা ভরে গেল, কারণ খাবারগুলো ভীষণ সুস্বাদু ও মজাদার হয়েছে খেতে। সবাই তো উদিতার প্রশংসায় পঞ্চমুখ। আশিয়া নিজেও মনে মনে প্রশংসা না করে পারলো না উদিতার। সত্যি মেয়েটার রান্নার হাত দারুণ। আজ দুপুরের খাওয়া দাওয়ার পর উদিতা ও আলিয়া নিজের বাবার বাসায় যাবে রীতি অনুযায়ী। আশিয়ান ও তাসকিনও যাবে তাদের সাথে, তবে আলিয়া যাবে তার বাসায় আর উদিতা যাবে নিজের বাসায়। আলাদা আলাদা গন্তব্য তাদের। উদিতা একটা শাড়ি পরে তার উপর ঢিলা ঢালা একটা বোরকা পরে নিল, সাথে বড় দেখে খিমারের হিজাবও পরলো। আশিয়ান শুধু চেয়ে চেয়ে দেখলো, কিছু বললো না। উদিতা যে এতটা রাগ করবে ভাবেনি সে। সরি বলারও সুযোগ পাচ্ছে না। এই মুহূর্তে তার মনে হচ্ছে লোকে ঠিকই বলে, বিয়ের পর ছেলেরা বাঘ থেকে বিড়াল বনে যায়। নিজেকেও এমন মনে হচ্ছে, কারণ এই সেই আশিয়ান যে জীবনেও কখনো কাউকে সরি বলেনি, ইভেন ভুল করলেও না। অথচ আজ নিজের বউকে কিভাবে সরি বলবে সেটাই বুঝে পাচ্ছে না আশিয়ান। সবার কাছ থেকে বিদায় নিয়ে উদিতা ও আশিয়ান অবশেষে রওনা দিল তাদের গন্তব্যের উদ্দেশ্যে। উদিতা আজ তার নিজের বাসায় যাচ্ছে, এজন্য সে অনেক খুশি। আশিয়ান এই মুহূর্তে চুপচাপ বসে আছে, ফোন টিপছে, আর তার ড্রাইভার গাড়ি চালাচ্ছে। প্রায় আধা ঘন্টা পর ওরা সবাই উদিতাদের বাসায় পৌঁছে গেল। বাসার সবাই আশিয়ানকে আপ্যায়ন করতে ব্যস্ত হয়ে পড়ে। উদিতা এক ফাঁকে নিজের রুমে চলে গেল। রুমে গিয়ে বোরকা ও শাড়ি চেঞ্জ করে একটা ঢিলা ঢালা ফুলহাতার লং গাউন পরে এসেছে সে।
গরম লাগছে ভীষণ তার। একটু বাইরে গিয়ে ভাবিকে ইশারা দিয়ে বলল আশিয়ানকে রুমে পাঠিয়ে দিতে। বেচারা গরম নিশ্চয় হাঁপিয়ে গেছে। উসামা আশিয়ানকে রুমে পাঠিয়ে দিল উদিতার কথা মতন। আশিয়ানের জন্য টাওয়েল, ট্রাউজার ও একটা গেঞ্জি বের করে রেখেছিল উদিতা। আশিয়ান রুমে আসতেই উদিতা সেসব এগিয়ে দিল তাকে। আশিয়ান যেন হাঁপ ছেড়ে বাঁচলো, তার প্রচুর গরম লাগছে। উদিতা কাপড় এগিয়ে দিতেই আশিয়ান সেসব নিয়ে ওয়াশরুমে চলে গেল শাওয়ার নিতে। আশিয়ানের গোসল শেষ হতে উদিতা ততক্ষণে আশিয়ানের জন্য 1 গ্লাস ঠান্ডা লেবুর শরবত নিয়ে রুমে চলে এসেছে। আশিয়ান চুল না মুছেই টাওয়াল রেখে উদিতার হাত থেকে শরবতের গ্লাসটা নিয়ে ঢকঢক করে সব শরবত পান করে নিল। উদিতা রুমের ফ্যানের বাতাস ফুল স্পিডে ছেড়ে দিল। আশিয়ান সিম্পল বিছানাটায় গিয়ে আরামে বসলো। ফ্যান সোজা তার মাথার উপর চলছে। উদিতা গ্লাসটা টেবিলে রেখে টাওয়েল হাতে এগিয়ে এলো আশিয়ানের কাছে। কোনো কথা না বলে আশিয়ানের মাথা মুছে দিতে লাগলো সে। আশিয়ান অবাক হয়ে উদিতার দিকে তাকিয়ে আছে। উদিতা ভালো করে আশিয়ানের মাথা মুছে দিয়ে বলল আশিয়ানকে শুয়ে পড়তে, কারণ আশিয়ানের চোখ কেমন লাল হয়ে আছে। উদিতা বুঝতে পারলো যে আশিয়ানের মাথা ব্যথা করছে। উদিতা রুমের দরজা লাগিয়ে এসে আশিয়ানের পাশে বসে আশিয়ানকে বলল তার কোলে মাথা রেখে শুতে। আশিয়ান টু শব্দ না করে উদিতার কথা মতো কাজ করলো। উদিতার কোলে মাথা রেখে শুয়ে পড়ে সে। উদিতা আশিয়ানের মাথার চুল আলতোভাবে টেনে দিতে লাগলো। আশিয়ান আরামে চোখ মুদে ফেলেছে। এরকমটা তার মা এতদিন করতেন, আর আজ উদিতা করছে। হয়তো আশিয়ানের জন্য স্ত্রী বাছাইয়ে মিসেস ইয়াসমিন কোনো ভুল করেননি। একটা সময় আশিয়ান উদিতার কোলেই ঘুমিয়ে পড়ল। উদিতা আশিয়ানের মুখের দিকে তাকিয়ে একটা বড় করে নিঃশ্বাস ফেলে। সন্ধ্যার একটু আগে আশিয়ানের ঘুম ভাঙলো। আশিয়ানের রুমের মতোই উদিতার রুমে কোনো সাউন্ড নেই, একদম আরামদায়ক পরিবেশ। যদিও আশিয়ানের বাসার মতো এই বাসা মোটেও বিলাসবহুল নয়, তারপরও শান্তি নীর। আশিয়ান খেয়াল করে দেখলো সে বালিশে মাথা রেখে শুয়ে আছে। রুমে উদিতা নেই। জানালাগুলোতে ভারী পর্দা টানানো, যার ফলে বাইরের আলো রুমে বেশি প্রবেশ করতে পারছে না। আশিয়ান শোয়া থেকে উঠে বসলো। মনটা উদিতাকে খুঁজে বেড়াচ্ছে। মাথাটাও ব্যথা করছে তার। বাসা থেকে ঔষধও আনেনি সে। আশিয়ান বিছানায় বসে ফোন চেক করছে, এমন সময় উদিতা রুমে এলো। আশিয়ান তাকালো উদিতার দিকে। উদিতা এসে আশিয়ানকে বলল ফ্রেশ হয়ে আসতে। আশিয়ান শুনলো না, গ্যাট মেরে বসে রইলো। উদিতা ব্রু কুচকে তাকালো আশিয়ানের দিকে। কিছু একটা ভেবে আবারও রুমের বাইরে গেল সে। আশিয়ান উদিতার যাওয়ার পানে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেললো। প্রায় মিনিট 10 পর আবারও রুমে ফিরে এলো উদিতা, বড় এক মগ চা হাতে নিয়ে। সেই ভেষজ সুগন্ধি চাটা আবারও তৈরি করেছে উদিতা আশিয়ানের জন্য। আশিয়ানের কাছে এসে উদিতা চায়ের মগটা বাড়িয়ে দিল। আশিয়ান সুগন্ধি চাটা পেয়ে খুশি মনে হাত বাড়িয়ে নিয়ে আয়েশ করে খেতে লাগলো। উদিতা আশিয়ানের দিকে এক পলক তাকিয়ে জিজ্ঞেস করলো, আপনার কি সবসময় মাথা ব্যথা করে? আশিয়ান চা পান করতে করতে জবাব দিল, এটা কি বলেন? ভালো ডাক্তার দেখাননি? দেখিয়েছি তো, ডক্টর অনেক ঔষধ